তো ইসলামিক ব্যাংকগুলো আসলে আনইসলামিক ব্যাংক না। ইসলামিক ব্যাংকগুলো কিন্তু অ্যাকচুয়ালি কনভেনশনাল মর্টগেজ র্যাপড ইন ইসলামিক টার্মস। ভাইয়া একটা মুসলিম হিসেবে আমি যদি মাইগ্রেট করতে যাই এই জিনিসটা আমি কিভাবে দেখব? প্রথমত তো হচ্ছে ইন্টেনশন এবং তারপরে লোকেশনটাও খুব একটা বড় ফ্যাক্টর। কারণ এখন যদি কেউ বলেন যে রিয়াদে মাইগ্রেট করবে, রিয়াদ ইজ দ্য লাস ভেগাস অফ মিডল ইস্ট। সো রিয়াদের অবস্থা খুবই খারাপ। দুবাই তো হচ্ছে দ্য সেকেন্ড ইসরায়েল ইন মিডল ইস্ট। সো দুবাইতে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। ওখানে পুরোপুরি ওরা হাইপার ওয়েস্টার্নাইজড হয়ে গেছে। ওখানে যত রকম ওয়েস্টার্ন কালচারের ইভিল ইনফ্লুয়েন্স সব এখন পাবলিক ডিসপ্লে হচ্ছে। ফ্রান্সে তো হিজাব ব্যান হয়ে গেছে। বোধহয় 14 বছরের নিচে কাউকে হিজাব পরে স্কুলে যেতে দিবে না, এরকম রুল করেছে। 14 বছর উপরে হলেও হিজাব করে গেলেও যেই পরিমাণে ডিসক্রিমিনেশন হয়, কন্টিনিউয়াসলি রেসিজমের শিকার হচ্ছে মুসলিমরা। মালয়েশিয়াতে তো আমি 2বার গিয়েছি। তো 2বারই অনেক স্বপ্ন নিয়ে গেছিলাম, সব কিছু সেলটেল করে দিয়ে 3টা লাগেজ নিয়ে মালয়েশিয়া হিজরত করেছিলাম। হ্যাঁ, তারপরে 1 বছর পরে আবার ব্যাক করেছি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি যদি চিন্তা করে দেখেন যে কোথায় মুসলিমরা সবচেয়ে আরামে আছে, সবচেয়ে কম রিস্কে আছে, আমি বলবো যারা এখন মাইগ্রেট করার কথা ভাবছেন তারা তাহলে কোন কোন রিজনগুলো ম্যাচ করতে পারলে দে ক্যান হ্যাভ এ থট যে হ্যাঁ তাহলে আমার যাওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট। তাদেরকে দেখতে হবে যে তারা যেখানে যাবে সেখানে গিয়ে তারা ওপেনলি ইসলাম প্র্যাকটিস করতে পারবে কিনা। আমাদের উপরে কোনো অপারেশন থাকা যাবে না। অ্যাজ এ মুসলিম যেন আমরা অপ্রেসড না হই। বাইরে থাকলে ইন্টারেস্ট অ্যাভয়েড করে থাকা যায় কিনা, ক্লিয়ারলি যায়। ইনফ্যাক্ট আমি কোনোদিন কোনো ক্রেডিট কার্ডই নিইনি। এটা একটা ট্র্যাপ। আমাকে ক্রেডিট কার্ডটা দেওয়া হবে এবং যখন আমি বুঝবো যে আমি একটা কার্ড পেয়ে গেছি যেটা দিয়ে আমি এখন অনেক স্পেন্ড করতে পারি, তখন আমি আননেসেসারি স্পেন্ড করবই। ব্যাঙ্কগুলো এত অ্যাগ্রেসিভলি ক্রেডিট কার্ড পুশ করে মানুষের কাছে যে তারা জানে যে একবার মানুষকে যদি ক্রেডিট কার্ড ধরিয়ে দিতে পারি, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মুসলিমরা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডোনর কমিউনিটি। মুসলিমদের ধারে কাছে কেউ নেই, কোনো খ্রিশ্চানরাও ধারে কাছে নেই, জিউসরাও ধারে কাছে নেই। মুসলিমরা অনেক বড় একটা ডোনর কমিউনিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টু সেন্স পডকাস্ট। আজকের এপিসোডে আসলে আমরা ডিসকাস করতে চাই বিদেশে থাকার গুডস, ব্যাডস, দ্য আগলি, এভরিথিং, দ্য প্রোজ অ্যান্ড কনস। দেশের বাইরে যেতে চাচ্ছেন অথবা বিদেশে আছেন, ওখানে সেটেল হতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে, যত রকমের আপনাদের প্রশ্ন, যত রকমের কনফিউশন, এভরিথিং আসলে আমার এটা একটা ওপেন ডিসকাশন। ওমর ভাই নিজেও ইউকেতে সেটেলড হয়ে আছেন এবং ইউকে থেকেই বাংলাদেশের জন্য অনেক কাজ করছেন। আমরা একদম একটা ওপেন ডিসকাশন করতে চাই ভাইয়ের সাথে, একদম ফ্র্যাঙ্ক একটা ডিসকাশন। আমার অডিয়েন্সের থেকে আমি যখন সামনাসামনি দেখা হয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, আমি প্রশ্ন পেয়েছি, সাজ্জাদ পেয়েছে। আমি আসলে এই জায়গা থেকে আনতে চাই, আমার নিজের একটা জানার আগ্রহ আছে। সেটা হচ্ছে যে একটা হাদিস আছে, যে হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে যে, আমি আসলে হাদিসটা কোটেশন করতেছি না, আপনার নিজেরও পাবেন, যে আপনি একটা মুসলিম হিসেবে আপনি নন মুসলিম কান্ট্রিতে সেটেলড হতে পারবেন না আনলেস অ্যান্ড আনটিল যদি আপনার জানমালের ভয় থাকে, অথবা আপনি ইসলাম যদি প্রচার করতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। আর বেশ কিছু ক্রাইটেরিয়া হয়তো আছে। কিন্তু আমরা এখন তো যাচ্ছি, সেটেলড হচ্ছি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ওখানে একটা কমফোর্টেবল লাইফ লিড করব, যেটা আমি ক্রিটিসাইজ করছি না, আমি জাস্ট স্টেট করতেছি। সেই জায়গা থেকে ভাইয়া একটা মুসলিম হিসেবে আমি যদি মাইগ্রেট করতে যাই, আমার কোন এই জিনিসটা আমি কিভাবে দেখব, যদি একটু শেয়ার করতেন। বিসমিল্লাহ। বিদেশে রিলোকেট করার যারা প্ল্যান করছেন তাদের জন্য এটা একটা খুব বড় ডিসিশন, কারণ রিলোকেশনটা সবার জন্য কিন্তু সাকসেসফুল হয় না। অনেকেই যান এবং গিয়ে রিগ্রেট করেন, করে ফেরত আসেন। জি, অনেকে সেটেল করেন, কিন্তু সেটেল করেন ফর দ্য রং ইন্টেনশন, সেটা একটা বড় সমস্যা। আচ্ছা, আর কিছু মানুষ আছেন যারা রাইট ইন্টেনশন নিয়ে ওখানে থাকতে পারেন, কিন্তু সেটার সংখ্যাটা খুব কম। তো এই কারণে যারাই নতুন মাইগ্রেট করতে যাচ্ছেন তাদেরকে আমি একটু বলবো যে একটু সাবধানে প্ল্যান করে স্টাডি করে মাইগ্রেশনটা করা। ওকে। তো প্রথমত তো হচ্ছে ইন্টেনশন এবং তারপরে লোকেশনটাও খুব একটা বড় ফ্যাক্টর, যে কোথায় তারা মাইগ্রেট করবেন। তো আমি কাউকে বলবো না যে এই দেশটা ভালো বা এই দেশটা খারাপ। কোনো দেশকে রিকমেন্ড করার আসলে এখন আর সুযোগ নেই। এখন বলতে হবে যে এই দেশের ওই জায়গাটা ভালো, ওই জায়গাটা খারাপ। কারণ এখন যদি কেউ বলেন যে রিয়াদে মাইগ্রেট করবে, রিয়াদ ইজ দ্য লাস ভেগাস অফ মিডল ইস্ট। সো রিয়াদের অবস্থা খুবই খারাপ, ওখানে করা যাবে না, যদিও কিনা সেটা সৌদি আরবের মধ্যে পড়ে। তো একইভাবে কেউ যদি এখন বলে যে আমি ফ্রান্সে যাব, ওখানে হাইয়েস্ট মুসলিম পপুলেশন আছে, ফ্রান্সের অবস্থা খুব খারাপ। ফ্রান্সে এখন মুসলিমদের উপরে সবচেয়ে বেশি পারসিকিউশন হচ্ছে পুরো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। ফ্রান্স থেকে বহু মুসলিম এখন মাইগ্রেট করে চলে যাচ্ছে অন্যান্য কান্ট্রিতে।
আপনারা যদি বলেন যে ইউকেতে যাওয়া যায় কিনা, ইউকেতে তো মুসলিমরা সবচেয়ে স্ট্রং পজিশনে আছে। যদি চিন্তা করে দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবচেয়ে স্ট্রং মুসলিম কারা, ইউকেতেই আছে তারা। আচ্ছা, কিন্তু সেই ইউকেতেও আমি 3-4টা পকেট এরিয়া ছাড়া অন্য কোনো জায়গায় সেটেল হওয়ার কথা কেউ চিন্তাও করবেন না। তো এরকম কিছু কিছু পকেট আছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, যেই পকেটগুলোতে আপনি যথেষ্ট এশিয়ান পপুলেশন পাবেন। দেখা যাবে 60-70%ই হচ্ছে মুসলিম পপুলেশন। আমি যেরকম যেই এরিয়াটাতে থাকি সেই এরিয়াতে রাস্তায় বের হলে ধরুন প্রতি 10 জনে 7 জন মহিলাই হচ্ছে বোরখা পরা। আমার 1 মাইলের মধ্যে 5টা মসজিদ আছে, অ্যাটলিস্ট 4-5টা ইসলামিক মাদ্রাসা আছে, ইসলামিক স্কুল আছে। তো এখানে পুরোপুরি ফ্রিলি ইসলাম প্র্যাকটিস করা যায়। একজন মুসলিম হিসেবে কখনো কোনো প্রেশার ফিল করতে হয় না, কোনো রকম ফার রাইট অ্যাটাক আসে না, বা কোনো রকম এলজিবিটি এক্সপোজিয়ার হয় না। এরকম কিছু পকেট আছে যেখানে ওই এরিয়াটার নাম তারা দিয়েছে লন্ডনিস্তান, পাকিস্তানের মতো লন্ডনকে একসাথে লাগিয়ে লন্ডনিস্তান। তো এরকম কিছু পকেট পাওয়া যায় যেখানে গিয়ে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস পাওয়া যায়। খুব ভালো একটা ইসলামিক এনভায়রনমেন্টও পাওয়া যাচ্ছে, আবার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে একটা বেনিফিট আছে ল অ্যান্ড অর্ডার, ফ্রি স্পিচ, ফ্রিডম পাওয়া, এগুলো সবই ওখানে এনজয় করা যাচ্ছে। দুটি একসাথে এনজয় করা যাচ্ছে, যেটা আবার মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে করা যায় না। ওখানে হয়তো আপনার ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আছে কিন্তু ফ্রিডম অফ স্পিচ নেই, আপনি প্রোটেস্ট করতে পারবেন না। কিং যা বলবে সেটাই অ্যাবসলিউট। কিংকে আপনি যে কোর্টে নেবেন সেই সুযোগ নেই। ইউকেতে আপনি প্রাইম মিনিস্টারকে কোর্টে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো এমপিকে ধরে কোর্টে নিয়ে নেওয়া যায়। তো এই বেনিফিটগুলো যে এরিয়াগুলোতে আছেন, শুধু ওই পকেটগুলোতে যদি কেউ মাইগ্রেট করতে পারেন তাহলেই আপনারা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করেন, না হলে ভুলেও প্ল্যান করবেন না। কারণ এই পকেটগুলোর থেকে জাস্ট একটু বের হলেই আপনার ওয়েস্টার্ন কালচার এনভায়রনমেন্টের যত রকম খারাপ দিক আছে, অবসিনিটি, ইনডিসেন্সি, ফাউল ল্যাঙ্গুয়েজ, এলজিবিটি এক্সপোজিওর, সব কিছুতে আপনি একবারে পড়ে যাবেন। তো এই কারণেই এখানে আমি কাউকে কখনো কোনো দেশের কথা বলি না কোন দেশে যাওয়া যাবে। আমি সবসময় বলি যে এই সিটির এই কোণাতে গিয়ে যদি থাকতে পারে কেউ, তাহলেই শুধুমাত্র যেতে, না হলে না যেতে। ভাই পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করতে যেতে চাচ্ছে ওখানে, সেটা তো আরও ডেঞ্জারাস, কারণ যে ইউনিভার্সিটিগুলো সাধারণত যেই এরিয়াগুলোতে হয় সেগুলো মেজরিটি নন মুসলিম এরিয়া, এবং সেগুলো সাধারণত খুব সেন্ট্রাল সিটি এরিয়া হয়, যেখানে আপনার ওয়েস্টার্ন কালচারের যত খারাপ দিকগুলো আছে সব আছে ওর মধ্যে, কোনো কিছু বাদ নেই। আর ইউনিভার্সিটিতে কেউ যদি একা আনম্যারিড অবস্থায় যায়, আমি কোনো দিনও বলবো না যেতে। এই চিন্তা কেউ যাতে কখনো না করে। ডেফিনেটলি যাওয়ার আগে অবশ্যই বিয়ে করে তারপরেই হাজব্যান্ড হলে ওয়াইফকে নিয়ে, ওয়াইফ হলে হাজব্যান্ডকে নিয়ে একসাথে যেতে। কারণ ওখানে গিয়ে বহু মুসলিম আছে যে একে তো তারা ইয়াং, তাদের অ্যাবিলিটি কম নিজেকে কন্ট্রোল করার, তারপরে ওইখানে গিয়ে এক্সট্রিম আপনার অবসিনিটির মধ্যে পড়ে, এক্সট্রিম ওয়েস্টার্ন কালচার, ড্রিঙ্কিং প্র্যাকটিস, নাইট ক্লাব, আরও তো বিভিন্ন রকম নুড পার্টি, আরও কত কিছু আছে, কোনো কিছুর তো অভাব নেই ওয়েস্টার্ন কালচারে। তো সেগুলো প্রথম দিকে অনেককে দেখেছি কয়েক মাস, 1 বছর হয়তো রেজিস্ট করতে পারে, কিন্তু তারপরে গিয়ে আর পারে না, এরকম অনেকেই গিভ আপ করে। আর ফ্রি মিক্সিং তো আছে, এক্সট্রিম ফ্রি মিক্সিং। ওই ফ্রি মিক্সিং থেকে অ্যাভয়েড করা, ফিজিক্যাল কন্ট্যাক্ট আর অপোজিট জেন্ডারের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট অ্যাভয়েড করে 1 বছর পার করা ইম্পসিবল একজন মুসলিমের জন্য। কোনো না কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট হবেই। তো এসব কথা চিন্তা করলে হ্যাঁ, কেউ যদি তার ওয়াইফ নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে সে যেতে চায় ইউনিভার্সিটি টাইমটা স্টাডি করে বাকি সময় সে তার ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারে, ওইভাবে সে যদি সে সত্যিই মনে করে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে, ওকে, এন্ড অফ দ্য ডে তাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে অ্যান্সার দিতে হবে। সে যদি কনফিডেন্ট থাকে অ্যান্সার দিতে পারবে, ওয়াই নট। কিন্তু খুব একটা অনেক বড় হাই রিস্ক আছে আর কি। আর একই সাথে আমাদের এটাও চিন্তা করে দেখতে হবে যে আমরা মুসলিমরা যদি এই হায়ার এডুকেশনে নিতে না যাই, তাহলে আমরা পুরো মুসলিম উম্মাই কিন্তু পিছিয়ে থাকবো। আমরা টেকনোলজিতে হোক, সায়েন্সেতে হোক, আর্টসে হোক, হিউম্যানিটিস টপিক্সে হোক, সব কিছুতেই, পলিটিক্স, ফিলোসফি, সব কিছুতেই আমরা দেখা যাবে অনেক পিছিয়ে যাচ্ছি যদি আমরা এই টপ ইউনিভার্সিটিগুলো থেকে এডুকেশন নিয়ে না আসি। তো ব্যালেন্স করতে হবে যে ঠিক আছে আমি টপ ইউনিভার্সিটিতে যাচ্ছি, কিন্তু একই সাথে আমার ফার্স্ট প্রায়োরিটি তো হচ্ছে যে আমাকে মুসলিম থাকতে হবে। ওখানে গিয়ে যদি এডুকেশন নিতে গিয়ে আমি আর মুসলিমই না থাকলাম, বা অ্যাজ এ মুসলিম অনেক মেজর সিন করে ফেললাম, তারপরে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আর অ্যান্সার দিতে পারলাম না, তখন তো সবই গেল, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট তো জিরো। তো ওইভাবে ব্যালেন্স করে হিসাব করে যেতে হবে আর কি। যেই স্টুডেন্টটা বাংলাদেশে এখন স্বপ্ন দেখতেছে যে সে ইউরোপে, আমেরিকাতে একটু পড়াশোনা করতে চাচ্ছে, হায়ার এডুকেশন নিতে যাচ্ছে, আসলে কি করতে পারে সে এখন? প্রথম কাজ হচ্ছে বিয়ে করো,
আচ্ছা আগে বিয়ে করো, ভালো করে ইসলাম শিখো, নিজের ইমানকে স্ট্রং করো, যাতে ওখানে গিয়ে এত অ্যাটাকের মধ্যে পড়ে যেন ইমান নষ্ট হয়ে না যায়। খুব স্ট্রং ইমান ডেভেলপ করতে হবে বাইরে যাওয়ার আগে। এবং ওখানে প্রতিদিন একটা ফাইট হবে, প্রতিদিন ইমানের একটা ফাইট। মানে এমন কোনো একটা দিনও যাবে না যেখানে তাকে তার ইমানকে প্রিজার্ভ করার জন্য, তার ইসলামিক প্রিন্সিপালগুলোকে ধরে রাখার জন্য তাকে ফাইট করতে হবে না। তো এই ফাইটটা করার মতো অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে, তারপরে হয়তো সে মাইগ্রেশনের চিন্তা করতে পারে। ওকে ভাই, আপনি মাঝখানে পারসিকিউশনের কথা বলতেছিলেন ফ্রান্সে, সো একটু যদি আর একটু এলাবোরেট করতেন যে কেন ফ্রান্স থেকে মুসলিমরা মাইগ্রেট করছে এখন, একটু যদি সে। কারণ ওখানে গভর্নমেন্ট খুবই অ্যান্টি ইসলামিক হয়ে গেছে। ওরা একেবারে গভর্নমেন্টের টপ টু বটম হাইলি ইসলামোফোবিক হয়ে গেছে। ইসলামোফোবিয়া টার্মটাই ওরা এখন অ্যাকসেপ্ট করে না। ওরা বলছে না, আমরা তো ইসলামকে ফিয়ার করি না, আমরা ইসলাম ইজ অ্যান এনিমি, আমরা সেই এনিমিকে ফাইট করছি। তো ওরা ইসলামোফোবিয়া এই টার্মটাকে খুবই ডিসগ্রেসফুল মনে করে। না, আমরা তো ইসলামকে ফিয়ার করবো কেন, ইসলাম ইজ আওয়ার এনিমি, উই হ্যাভ টু ফাইট দ্য এনিমি। তো ওরা রীতিমতো মুসলিমদেরকে প্যারাসাইট হিসেবে দেখে, যে এরা আসছে আমাদের রিসোর্সগুলো খাবে, আমাদের বেনিফিটগুলো নিবে, গভর্নমেন্ট থেকে বেনিফিট নিবে, আমাদের ইনস্টিটিউশনগুলোকে করাপ্ট করে দিয়ে যাবে, একগাদা বাচ্চা প্রডিউস করে আমাদের কালচারকে নষ্ট করে দিয়ে যাবে। এইভাবে তারা মুসলিমদেরকে দেখে। তো এরকম একটা কান্ট্রিতে থাকাটা খুব ডিফিকাল্ট। যেমন আপনার ফ্রান্সে তো হিজাব ব্যান হয়ে গেছে, বোধহয় 14 বছরের নিচে কাউকে হিজাব পরে স্কুলে যেতে দিবে না, এরকম রুল করেছে। 14 বছর উপরে হলেও হিজাব করে গেলেও যেই পরিমাণে ডিসক্রিমিনেশন হয়, মানে পুরো সোসাইটিটাই তো এগেনস্টে, মুসলিমদের এগেনস্টে, পুরো নন মুসলিম সোসাইটিটা হেভিলি ইসলামের এগেনস্টে। ওই যে চার্লি হেবডো, এই ধরনের যে প্রবলেমগুলো, সেগুলো তো ওই সমস্ত কান্ট্রি থেকেই অরিজিন। তো ওখানে ওখানে খুবই ডিফিকাল্ট মুসলিমদের ইমান ধরে রাখা, ইসলামকে পাবলিকলি প্র্যাকটিস করাটা ওখানে যথেষ্ট ডিফিকাল্ট। কন্টিনিউয়াসলি রেসিজমের শিকার হচ্ছে মুসলিমরা। তো পুরো ইউরোপে এখন সবচেয়ে খারাপ অবস্থা ফ্রান্স। ভাই আপনি একটা কথা বলছেন, সেটা হচ্ছে পকেটস। আপনি এইটা আমার মানে মাথা থেকে গেছে। আমি বাইরের দেশের কথা কি বলবো, বাংলাদেশেই তো এখন আমাদের যে পরিস্থিতি, এই যে আপনি বলছেন ডিফারেন্ট প্রি মিক্সিং অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। সো আমি তো কোয়েশ্চেন করি আমাদের কি অবস্থা ভাই, আমাদের ইউনিভার্সিটি অ্যান্ড হোয়াট নট। সো আমরা কি আসলে প্রপারলি এগুলা মেনটেন করতে পারতেছি কিনা, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। ইভেন আমি যদি ইউনিভার্সিটি বলি, ইভেন এরিয়া ভিত্তিকও বলি, অনেক জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন জিনিস প্রমোটেড হয়, অনেক কিছু জানিও না, অনেক কিছু কানে আসলেও খুব শকিং লাগে আর কি, আনফর্চুনেট আর কি। এই কারণে আমি কোনো দেশের কথা বলি না। কেউ যখন আমাকে বলে বাংলাদেশে কি যাওয়াটা বেটার, আমি তখন বলি না, বাংলাদেশে যদি এই পকেটের মধ্যে থাকতে পারো তাহলে যাও, না কিন্তু বাংলাদেশও বেটার হচ্ছে না। সৌদি আরবে যাব, সৌদি আরব তো ইসলামিক কান্ট্রি, ওয়েল যদি রিয়াদে গিয়ে পড়ো বা অন্যান্য নিয়ম বা এই ধরনের সিটিতে গিয়ে পড়ো তাহলে লাভ হবে না কোনো, তোমাকে থাকতে হবে খুবই কনজারভেটিভ সিটিগুলোর মধ্যে। কারণ সৌদি আরবের বেশ কিছু সিটির অবস্থা খুব এটা আর ভালো নেই। আর ওইদিকে দুবাই, কাতার, দুবাই তো হচ্ছে দ্য সেকেন্ড ইসরায়েল ইন মিডল ইস্ট। সো দুবাইতে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। ওখানে পুরোপুরি ওরা হাইপার ওয়েস্টার্নাইজড হয়ে গেছে। ওখানে যত রকম ওয়েস্টার্ন কালচারের ইভিল ইনফ্লুয়েন্স সব এখন পাবলিক ডিসপ্লে হচ্ছে। সো দুবাইতে যাওয়ার প্রশ্নই ওঠে না। দুবাইয়ের পাশে শারজা আছে, যেটা এখনও মোটামুটি ইসলামিক স্টেট আছে। শারজার যে আমির, সে শরিয়া দিয়ে মেনটেন করার চেষ্টা করছে তাদের স্টেটটাকে। হয়তো ওইখানে গেলে হয়তো একটু বেটার এনভায়রনমেন্ট পাওয়া যেতে পারে। ওখানে আমার কিছু ফ্রেন্ড রিলোকেট করে বলছে যে সেখানে অবস্থা নাকি মোটামুটি ভালো মিডল ইস্টের অন্যান্য জায়গার তুলনায়। কিন্তু পুরো মিডল ইস্টে একটা প্রবলেম হচ্ছে যে ওরা তো হচ্ছে রাজতন্ত্র টাইপের, রাজা যা বলবে সেটাই ল, রাজা হচ্ছে অ্যাবভ দ্য ল। তো ওখানে কোনো ফ্রিডম অফ স্পিচ নেই, কোনো প্রোটেস্ট করা যায় না। প্যালেস্টাইন ক্রাইসিস নিয়ে যে কোনো প্রোটেস্ট করবে কেউ করতে পারছে না। বয়কট করাটাও খুব ডিফিকাল্ট। ওখানকার যে ম্যাকডোনাল্ডস চেইন, স্টারবাকস চেইন, এগুলো তো ভর্তি মুসলিম, এদের কাছে বয়কট কনসেপ্টটা খুব একটা বড় কনসেপ্ট না, পাত্তাই দিচ্ছে না। আর একটা বড় সমস্যা হয়ে গেছে মিডল ইস্টে, স্পেশালি আপনার ইউএইতে যে প্রবলেমগুলো আজকাল দেখা যাচ্ছে, যে ওখানে অনেক প্রো ইসরায়েল মুসলিম সেলিব্রিটি ইসরায়েলের পক্ষে অনেক কথা বলছে। তারা অ্যাকচুয়ালি প্যালেস্টিনিয়ানদেরকে হেট করে। তারা মনে করে প্যালেস্টিনিয়ান ইজ করাপ্টেড টু দ্য কোর, ওদের কোনো ফিউচার নেই, ওদেরকে ডিস্ট্রয় করে ফেলাটাই বেটার। এরকম ইসরায়েলি প্রোপাগান্ডা, পুরো প্রো ইসরায়েলি মেন্টালিটি নিয়ে বহু মুসলিম সেলিব্রিটি এখন মিডল ইস্টে প্রচার করছে। তো ডিফিকাল্ট, কোথায় যাবেন আপনি, যেখানেই যাবেন সেখানেই প্রোজ অ্যান্ড কনস আছে। আপনাকে দেখতে হবে যে প্রোজগুলো ফার আউটওয়েট দ্য কনস কিনা। আর এন্ড অফ দ্য ডে আপনার কোনো ফতোয়া খুঁজতে হবে না, আপনি নিজেকে জিজ্ঞেস করেন আল্লাহর সামনে দাঁড়িয়ে, যে আল্লাহ আপনাকে কয়েকটা ডিফিকাল্ট কোয়েশ্চেন করবে। কেন গিয়েছিল এখানে, যাওয়ার কারণে কি কি বেনিফিট পেয়েছে আর কি কি
ছেড়ে দিয়েছো, সেই ছেড়ে দেওয়াগুলো কী কী কম্প্রোমাইজ করেছি আমরা, সেই কম্প্রোমাইজগুলো যদি কোনো ফর্থ কম্প্রোমাইজ হয় তাহলে তো এন্ড অফ ডিসকাশন, গো দেয়ার। যদি ফর্থ না হয় তখনও কোয়েশ্চেন দিতে হবে যে এর থেকে বেটার অপশন ছিল না। ভাইয়া তাহলে যারা মাইগ্রেট করে যাচ্ছেন, বাংলাদেশ থেকে যাচ্ছেন, তাদেরকে নিয়েও আমার একটা মানে কোয়েশ্চেন আছে আপনার কাছে। আবার যারা অলরেডি ওখানে যে কোনো রিজনই ওখানে যান না কেন, পরে তাদের মাথায় কিছু আমি বলবো ক্ল্যারিটি এসেছে ভিশনের, সো তাদেরকে নিয়েও আমার একটা আপনার কাছে জানার একটা জিনিস আছে। ফার্স্টলি, যারা এখন মাইগ্রেট করার কথা ভাবছেন, তারা তাহলে কোন কোন রিজনগুলো ম্যাচ করতে পারলে দে ক্যান হ্যাভ এ থট যে হ্যাঁ তাহলে আমার যাওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট। যারা এখন যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য আমি একটু আগে যেগুলো বললাম, যে তাদেরকে দেখতে হবে যে তারা যেখানে যাবে সেখানে গিয়ে তারা ওপেনলি ইসলাম প্র্যাকটিস করতে পারবে কি না, এটা একটা কন্ডিশন। অনেক স্কলাররাই এরকম কিছু 3টা কন্ডিশন 5টা কন্ডিশন বিভিন্ন স্কলার দিয়েছেন। তার মধ্যে কমন হচ্ছে যে ওপেনলি ইসলাম প্র্যাকটিস করতে পারতে হবে, আমার ফর্দগুলোকে অ্যাটলিস্ট আমার প্র্যাকটিস করতে পারতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের উপরে কোনো অপারেশন থাকা যাবে না, অ্যাজ এ মুসলিম যেন আমরা অপ্রেসড না হই। আর আরেকটা হচ্ছে যে আমার নিয়তটা থাকতে হবে যে আমি সেখানে যাচ্ছি কোনো না কোনোভাবে ইসলামের উপকার করার জন্য। আমি শুধু নিজে ভালো থাকবো, অনেক সম্পত্তি আর্ন করব, একটা ল্যাভিশ লাইফ পার করব, সেইটা যেন গোল না হয়। আমার গোল হতে হবে আমি কোনো না কোনোভাবে মুসলিমদেরকে হেল্প করব, ইসলামের জন্য কাজ করব। তো এটা একটা প্রায়োরিটি হতে হবে, এমন না যে একটা সাইড গোল। মোস্ট অফ দ্য টাইম আমি আমার বিজনেস নিয়ে বিজি থাকি, মাঝে মাঝে একটু একটু জাকাত দেই, বা মাঝে মাঝে একটু একটু সোসাইটিতে গিয়ে হয়তো ইসলামের জন্য মসজিদে দান করে আসি বা এরকম একটা কিছু করি, এরকম মাইনর না। আমার একটা মেইন গোল থাকতে হবে। আমার যদি টপ 3 গোল থাকে লাইফে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে থাকার, তার মধ্যে টপ 3-র মধ্যে যেন একটা অবশ্যই হয় যে আমি যতটুকু সম্ভব আমার সম্পদ সময় দিয়ে ইসলামের জন্য কাজ করব। তো এরকম গোল যদি থাকে তাহলে একজন মুসলিম অ্যাটলিস্ট প্রথমে জাস্টিফাই করতে পারে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার পরে গিয়ে সে কতখানি সেটা মেনটেন করতে পারছে সেটার উপরে তাকে ডিসিশন নিতে হবে যে আমি এখনও জাস্টিফাই করতে পারছি কি না যে আমি এখানে এখনও থাকবো। প্রতিদিন তাকে নিজেকে জাজ করতে হবে যে আমার কি এখানে থাকাটা জাস্টিফাইড কি না, যে লাইফস্টাইলে আমি এখন আছি, যেই কাজগুলো আমি করছি, যেগুলি কম্প্রোমাইজগুলো আমি করছি, এগুলো করার পরেও আমার কি এখানে থাকাটা জাস্টিফায়েবল কিনা। আমি একটা জিনিস খেয়াল করছি যে সেটা যদি শুধু ওয়েস্টার্ন কান্ট্রি না, ইভেন আপনি বাংলাদেশে থেকেও আপনাকে কোয়েশ্চেন করা উচিত। এমন না যে বাংলাদেশে থাকলে আপনার আর কোনো সমস্যা নেই, আপনার জন্য জান্নাতের বোর্ডিং পাস দিয়ে দেওয়া হয়েছে, নো প্রবলেম, এখানে থাকেন, কোনো আপনাকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে না, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় এই একই ইকুয়েশন সলভ করতে হবে। এখানে থেকে আমি কি কি ভালো কাজ করছি, কি কি অন্যায়ের মধ্যে পড়ছি, সেগুলোকে জাস্টিফাই কিনা, জাস্টিফাই না হলে কিন্তু আপনার বাংলাদেশেই চলে যাওয়া উচিত। আর ভাইয়া যারা অলরেডি সেখানে আছেন, মানে মনে করেন সেখানে কোনো একজন ভাই ইউকেতেই আছেন এবং আরেকজন আপু তিনিও গেলেন, পড়তে গেলেন এবং একসময় তাদের বিবাহ হয়ে গেল। তো তারা কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিল বা কোন উদ্দেশ্যে তারা ফ্যামিলি হিসেবে সেখানে আছে, এইটা ফার্স্ট থেকে তারা হয়তো বা সেভাবে সেট করে নেয় নাই, যেটা আপনি একটু আগে যে ক্রাইটেরিয়াগুলো বললেন। কিন্তু আফটার এ ওয়াইল তাদের কাছে মনে হলো যে না, উই গাটা বি প্র্যাকটিসিং, আমরা আমাদের প্রপার মুসলিম হিসেবেই তো লাইফটা লিড করতে হবে। অ্যাট দ্যাট টাইম তাদের প্রচুর কোয়েশ্চেন্স এবং নিজেদের অবস্থান নিয়ে বলবো এক রকমের ক্রাইসিসে তারা ভোগেন। তো এইখানে কিছু কোয়েশ্চেন্স আছে তাদের পক্ষ থেকে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু কমন প্রবলেম। বাইরে যারা থাকেন তাদের অনেকের, যারাই প্র্যাকটিসিং হয়ে যান তাদেরই তখন আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয় যে আমি কেন এখানে আছি, আমি কি জাস্টিফাই করতে পারবো কিনা, আমি কি রাইট রিজন এখানে আছি কিনা, যেটা একটা গুড সাইন্স। এটাই কিন্তু তাকওয়ার সাইন। তাকওয়া মানে কি, সে নিজেকে প্রোটেক্ট করতে চায় আল্লাহর সামনে দাঁড়িয়ে অ্যান্সার দেওয়া থেকে, সেই জন্য অ্যান্সার দিতে পারে আল্লাহর সামনে দাঁড়িয়ে। তো এই যে তার তাকওয়া থেকেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসছে। তবে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে পুরো সোসাইটি এমনভাবে তৈরি করা যে ইন্টারেস্ট বা সুদের সাথে কোথাও না কোথাও কানেক্টেড হয়ে যেতে হয়। স্যালারিটা আমার এভাবে আসছে, আমাকে যদি একটা ঘর নিতে হয়, একটা গাড়ি নিতে হয়, এভাবেই চলতে হবে। তাহলে তারা কিভাবে লাইফ লিড করবে যেন ইন্টারেস্ট তাদের জীবনে প্রভাব ফেলবে না? ইন্টারেস্টের ব্যাপারটা হচ্ছে যে আমি যদি নিজে পার্সোনালি ইন্টারেস্ট দেই বা নেই, সেইটার জন্য আমি রেসপন্সিবল। কিন্তু আমি যেই কাজটা করছি সেই কাজের জন্য, সেই কাজটা যদি হালাল হয়
তার বিনিময়ে আমি যে পেমেন্টটা নিচ্ছি সেটা কিন্তু নেওয়া আমার জন্য হালাল। এখন সেই টাকাটা কোম্পানি কিভাবে প্রডিউস করছে সেটা কিন্তু কোম্পানির রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি না। সেই কোম্পানি যদি তার কোনো ইন্টারেস্ট বেসড বিজনেস থাকে বা ইন্টারেস্ট থেকে আর্নিং সোর্স থাকে, সেটার জন্য কোম্পানি রেসপন্সিবল, কোম্পানি ওনাররা রেসপন্সিবল। আমি যতক্ষণ পর্যন্ত কোম্পানিকে একটা ফুলি হালাল সার্ভিস দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ওই হালাল সার্ভিসের পেমেন্টটা নেওয়াটা আমার জন্য হালাল। এই টাকাটা কোথা থেকে আসলো, কিভাবে অরিজিন হলো, এভাবে অরিজিন ট্রেস করতে গেলে কোনো না কোনোভাবে কোথাও গিয়ে ইন্টারেস্ট খুঁজে পাওয়া যাবে। তখন না, দেখা আমরা যাবে একটু যে example এভরিথিং দিই হারাম হয়ে ভাইয়া, যাচ্ছে। একটু যদি এক্সাম্পল দিই যে যেমন এই টাইপের একটা জব করছে, এইটা তো হালাল, কিন্তু এই টাইপের যদি জব হয়ে যায় তাহলে এটা হবে হারাম, মানে এইভাবে যদি একটু এক্সাম্পল করে ভাইয়া বলতে পারেন। যেমন ধরেন কেউ একজন ব্যাংকে কাজ করছে, যেটা সবচেয়ে কমন কোয়েশ্চেন, ব্যাংকে কাজ করা কি হালাল? এই কোয়েশ্চেন আমি কত শতবার পেয়েছি। এখন এগুলো খুবই কমপ্লেক্স ব্যাপার, যে এগুলো ডিপেন্ড করে একজন মানুষের সিচুয়েশনের উপরে। ধরেন এই ব্যাংকে এই চাকরিটা যদি সে এখন ছেড়ে দেয়, সে পুরো পথে বসে যাবে, তার আর কোনো ইনকাম থাকবে না, সে খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বে, এবং অনেক সময় মানুষ অভাবে পড়লে তারা কুফরের দিকে চলে যায়। ওই রকম সিচুয়েশনে হয়তো তার জন্য ব্যাংকে একটা চাকরি কোনো মতে করে যাওয়া এবং একই সাথে কন্টিনিউয়াসলি অন্য একটা হালাল চাকরির সুযোগ খোঁজা, এইটুকু সে হয়তো আল্লাহর সামনে দাঁড়িয়ে জাস্টিফাই করতে পারবে। কারণ আল্লাহ চান না যে মানুষ আনরিজনেবল হার্ডশিপে পড়ুক, আর আনরিজনেবল হার্ডশিপ মেক্স হারাম হালাল। এটা হচ্ছে একটা ইসলামিক প্রিন্সিপাল, যে খুব বেশি যদি ডিফিকাল্টিতে মুসলিমরা পড়ে তখন হারাম হালাল হয়ে যায়। যেমন আপনার খাওয়ার কিছুই নেই, এখন আপনার সামনে একটা শুধু একটা পিক দেখা যাচ্ছে, তো তখন আপনি একটা পিক খাওয়া হালাল। তো সেরকমই যে আপনার কাছে যদি কোনো ড্রিঙ্ক না থাকে, একমাত্র অপশন হচ্ছে আপনার কাছে একটা বিয়ার ক্যান আছে, আপনি পিপাসায় মারা যাচ্ছেন, তখন আপনার জন্য বিয়ারটা হালাল হয়ে যাচ্ছে। সো আনরিজনেবল ডিফিকাল্টি মেক্স হারাম হালাল, যতক্ষণ পর্যন্ত ওই ডিফিকাল্টিটা আনরিজনেবল থাকে। এখন ডিফিকাল্টিটা যদি অতটা আনরিজনেবল না থাকে, সিম্পল ডিফিকাল্টি হয়ে যায়, তখন কিন্তু আবার এই হারামের মধ্যে থাকাটা উচিত হবে না। তো ওইটাই আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি ধরেন কোনো একটা চাকরি করছেন যেটা আপনার কাছে মনে হচ্ছে হারাম, কিন্তু এটা ছেড়ে দিলে আপনি আনরিজনেবল ডিফিকাল্টিতে পড়ে যাবেন, তখন আপনার জন্য ডেইলি খাবারের ব্যবস্থা করাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত হালাল, কিন্তু যখনই আপনার আরেকটা সাইড ইনকাম হয়ে গেছে, এই মেইন হারাম চাকরিটা ছেড়ে দিলেও সমস্যা নেই, তখন কিন্তু তার হারামটা হালাল থাকবে না, সেটা পুরোপুরি হারাম হয়ে যাবে। তো এইভাবে আর কিছু চিন্তা করে দেখতে হবে যে কে কোন সিচুয়েশনে আছে। এগুলো যেন ব্ল্যাঙ্কেট ফাতোয়া এই জন্য সাধারণত দেওয়া হয় না, সবসময় দেখা হয় যে তার লাইফের ডিফিকাল্টিটা কী, তার অপশনটা কী কী অপশন তার কাছে অ্যাভেলেবল আছে, সেগুলো সব কনসিডার করে তাকে সাধারণত মুফতিরা ফাতোয়া দিয়ে থাকেন। ভাই এখানে একটু মানে ডিসক্লেমার দিয়ে রাখি যে উই আর হ্যাভিং এ টক, মানে এর মানে এই না যে আমরা এখানে ফতোয়া দিয়ে দিচ্ছি। ইন্টারেস্ট নিয়ে আপনি একটা কোয়েশ্চেন করেছেন, যেটা হয়তো অ্যান্সার দেওয়া দরকার, যে বাইরে থাকলে ইন্টারেস্ট অ্যাভয়েড করে থাকা যায় কিনা। হ্যাঁ, ক্লিয়ারলি যায়। আমি যেরকম জিরো ইন্টারেস্টে লাইফ পার করেছি, কোনো রকম আমার ক্রেডিট স্কোর জিরো, সো আমাকে কোনো ক্রেডিটও দিবে না, এতদিন হয়ে গেছে ক্রেডিট স্কোর জিরো, কারণ কোনো ক্রেডিট কখনো নেইনি। তো সম্ভব, চেষ্টা করলে কিন্তু সম্ভব, বাট এটার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হবে, এবং সবার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। আমার একটা মোটামুটি ডিসেন্ট ইনকাম ছিল, যার কারণে আমাকে হয়তো লোন নিয়ে গাড়ি কিনতে হয়নি, বা আমি গাড়ি কিনলেও আমি কখনো মানুষকে দেখানোর জন্য গাড়ি কিনিনি। আমি সেকেন্ড হ্যান্ড গাড়িতে আমি হ্যাপি ছিলাম, কে কী মনে করলো তাতে কি যায় আসে। তো আমি আমার নিজের সেভিং দিয়ে কিনতে পেরেছিলাম। তো সেরকম বাড়ির বেলাতেও তাই, যে আমি একটা ইসলামিক ফাইন্যান্স নিয়ে বাড়ি কেনা শুরু করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ পরে পে অফ করে ফেলতে পেরেছি। তো এই কারণে আমাকে কখনো ওই কনভেনশনাল মর্টগেজে যাওয়া বা কোনো রকম ইন্টারেস্টের সাথে জড়িত হওয়া, ইনফ্যাক্ট আমি কোনো দিন কোনো ক্রেডিট কার্ডই নিইনি। আমি কখনো চিন্তাও করিনি যে ক্রেডিট কার্ড নিব, এমন একটা কন্ট্রাক্টে সাইন করব যে কন্ট্রাক্টে ক্লিয়ারলি ইন্টারেস্টের কথা লেখা আছে, একদম ফাইন প্রিন্টে ছোটো ছোটো করে বহু রকম ইন্টারেস্ট বেসড ক্লজ লেখা থাকে, যাতে আপনি সহজে পড়তে না পারেন। তো ওইরকম একটা ডকুমেন্টে সাইন করে একটা ক্রেডিট কার্ড নিব, এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি যে করব। যদিও আমার ইসলাম সম্পর্কে প্রথম দিকে খুব একটা আইডিয়া ছিল না, কিন্তু তারপরে আমি অ্যাটলিস্ট বুঝতাম যে এটা একটা ট্র্যাপ, আমাকে ক্রেডিট কার্ডটা দেওয়া হবে, এবং যখন আমি বুঝবো যে আমি একটা কার্ড পেয়ে গেছি যেটা দিয়ে আমি এখন অনেক স্পেন্ড করতে পারি, তখন আমি আননেসেসারি স্পেন্ড করবই। তো এটাই হচ্ছে ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় ট্র্যাপ, সাইকোলজিক্যাল ট্র্যাপ। এই কারণে এই ফুল ক্রেডিট কার্ড ইন্ডাস্ট্রিটা এতটা বড় উপরে উঠতে পেরেছে, এবং ব্যাঙ্কগুলো এত অ্যাগ্রেসিভলি ক্রেডিট কার্ড পুশ করে মানুষের কাছে, যে তারা জানে যে একবার মানুষকে যদি ক্রেডিট কার্ড ধরিয়ে দিতে পারি, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সে এমন সব কাজে টাকা খরচ করবে যে কাজ ক্রেডিট কার্ড না থাকলে কখনো করতোই না। তো এই জন্য ক্রেডিট কার্ড থেকে অ্যাভয়েড করাটা, এটা আমি সবাইকে রিকমেন্ড করবো, যেভাবে হোক ক্রেডিট কার্ড থেকে বের হয়ে আসেন। এটা হচ্ছে সিম্পলি একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ, এটার পিছনে বহু সাইকোলজিস্টরা স্টাডি করেই এই ক্রেডিট কার্ড স্কিমটা বের করেছে। তারা জানে যে এটা হিউম্যান উইকনেস,
ব্যাঙ্কগুলো সাইকোলজিস্টদেরকে বসিয়ে ক্রেডিট কার্ডের প্যাকেজগুলোকে বানায়, বেনিফিটগুলোকে বানায়, যে কিভাবে এই ক্রেডিট কার্ড প্যাকেজগুলোকে আমি কাস্টমারের কাছে সেল করতে পারলে কাস্টমারের কাছে সবচেয়ে বেশি অ্যাকুইজিশন হবে। এটা তারা হিউম্যান সাইকোলজিস্টদেরকে দিয়েই এটাকে ডিফাইন করে। তো এই পুরোটাই হচ্ছে একটা অর্গানাইজড প্ল্যান্ড ট্র্যাপ। সো বোকার মতো এই ট্র্যাপের মধ্যে পড়ে ক্রেডিট কার্ড কেউ যেন না নেয়। ভাই আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যখন ইউএসএতে ছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করছি যে বাংলাদেশি যারা ওখানে আছে তারা না বাংলাদেশকে প্রচুর মিস করে, প্রচুর ফিল করে বাংলাদেশকে। দেখা যাবে বাংলাদেশের পলিটিক্স দেখতেছে, বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে, নিউজ অনেক আপডেটেড থাকি। ইভেন আমি সেকেন্ড জেনারেশন বাংলাদেশিদেরকেও দেখেছি যে তারা অনেকে আছে যে বাংলা ইভেন পড়তে পারে না, যা ইভেন হয়তো বা প্রোনাউন্স মানে ঠিকমতো বলতে পারতেছে না, অক্ষর চেনে না। কিন্তু অক্ষর চেনে না, কিন্তু না এই যে বাংলাদেশি যে আইডেন্টিটি এইটা না অনেকে আছে যে খুব ওনারশিপ একটা কাজ করে। এখন যারা বাংলাদেশে আছে মানে থ্রু আউট দ্য গ্লোব, আমি মনে করি যে এই প্রবাসীদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে, ইভেন তারা কিন্তু বাংলাদেশেও কাজ করার। এই জায়গাতে ভাইয়া যেহেতু আপনিও বিভিন্নভাবে ইনভলভ আছেন বিভিন্ন প্রজেক্টসে এবং আপনি হেল্প করতেছেন, আপনি প্রায় সময় বাংলাদেশে আসেন, আপনি একটু বলবেন যে যিনি এখন দেখতেছেন প্রবাসে আছেন, হয়তো বা সে কোনো একটা ইউরোপে, আমেরিকা, জাপান, ডাজন্ট ম্যাটার, ইউকে, কীভাবে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারে সেখানে থেকেও? একটা কমন কন্ট্রিবিউশনটা হচ্ছে যে ম্যাসিভ অ্যামাউন্টের ডোনেশন আসে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। জি, যেমন ইউকেতে স্ট্যাটিস্টিক্স যদি দেখেন যে অলমোস্ট £500 billion ওয়ার্থ অফ ডোনেশন এভরি ইয়ার হচ্ছে ইউকে থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে। ম্যাসিভ অ্যামাউন্টের ডোনেশন যাচ্ছে গাজাতে, সিরিয়াতে, তারপরে সুদানে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াগুলো তো আছেই কান্ট্রিগুলোতে। তো এটা একটা অনেক বড় কন্ট্রিবিউশন। শত শত চ্যারিটি রানি করছে এই ইউরোপিয়ান, ইউকে, ইউএস মুসলিম ডোনরদের জন্য। তো ডোনেশন একটা খুব বড় ব্যাপার, এবং এই ডোনেশনের কারণে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, প্রচুর স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি হচ্ছে, অনেক আপনার অরফানেজ তৈরি হচ্ছে, বহু লোকের কর্মসংস্থানগুলো হচ্ছে এই ডোনেশনের কারণে। ডোনেশন একটা খুব বড় একটা ফ্যাক্টরে। এটা হয়তো অনেকেই জানেন না যে কি ম্যাসিভ অ্যামাউন্টের ডোনেশন হচ্ছে, কিন্তু মুসলিমরা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডোনর কমিউনিটি। মুসলিমদের ধারে কাছে কেউ নেই, কোনো খ্রিশ্চানরাও ধারে কাছে নেই, জিউজরাও ধারে কাছে নেই। মুসলিমরা অনেক বড় একটা ডোনর কমিউনিটি, এটা খুব একটা হাইলাইট হয় না। তো এটা একটা বড় ব্যাপার যে বিশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পিছনে ওয়েস্টার্ন মুসলিমদের ডোনেশনটা একটা খুব বড় একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। বহু মানুষের পোভার্টি থেকে বেরিয়ে আসতে পারছে এই ডোনেশনের কারণে। এছাড়া বিজনেস তো আছে, বহু বিজনেস তৈরি হচ্ছে, বহু রিলেশনশিপ তৈরি হচ্ছে ওয়েস্টার্ন মুসলিমগুলো ফ্যাসিলিটেট করার কারণে। বাইরের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে যে ইনভেস্ট করতে আসছে, বাংলাদেশে যে কাজ পাঠাচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে যে বাইরে যেই মুসলিমরা থাকে তারাই এই কানেকশনগুলো তৈরি করে দিচ্ছে। তো এটা একটা অনেক বড় সোর্স বাংলাদেশের যে ফরেন ইনকাম, এটার একটা কিন্তু বড় সোর্স, স্পেশালি আইটিতে। তো আইটিতে ইন্ডাস্ট্রি মোস্টলি হচ্ছে ফরেন ইনকামের উপরে বেস করে ইন্ডাস্ট্রি। যদি চিন্তা করে দেখেন যে মেজরিটি অফ দ্য প্রজেক্ট কিন্তু কোনো না কোনোভাবে বাইরের কারো না কারো থ্রুতে কানেকশনে বা সেলসের কারণে বা মার্কেটিংয়ের কারণেই এই প্রজেক্টগুলো এসছে। তো এই যে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে, এত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, এগুলো এই মুসলিমরা বাইরে থেকে যদি কন্ট্রিবিউট না করতো তাহলে কিন্তু হতো না। তো এই কারণে আমি বলি যে মুসলিমরা বাইরে যাক, ঠিক আছে, কিন্তু তাকে সে যদি কন্ডিশনগুলো ফুলফিল করে বাইরে যেতে পারে, যে তার ইমান কম্প্রোমাইজ করতে হবে না, সে ইসলামকে যথেষ্ট প্র্যাকটিস করতে পারবে এবং তারপরেও সে মুসলিমদের জন্য, তার দেশের জন্য উপকার করতে পারবে, তাহলে তো তার আল্লাহর সামনে দাঁড়িয়ে জাস্টিফাই করতে সমস্যা হওয়ার কথা না। মানে এন্ড অফ দ্য ডে আপনাকে কোনো মুফতির ফতোয়া শুনতে হবে না বা কোনো শেখের অপিনিয়ন নিতে হবে না। আপনাকে এন্ড অফ দ্য ডে দাঁড়িয়ে চিন্তা করতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে অ্যান্সার দিতে পারবো কিনা। সে আপনি যদি অনেস্টলি নিজেকে আনবায়াসড ওয়েতে জিজ্ঞেস করতে পারেন এবং মনে মনে রিহার্সাল করেন যে আমি কিয়ামতের দিন দাঁড়িয়েছি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে খুব ডিফিকাল্ট কয়েকটা কোয়েশ্চেন করলেন, সেই ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলোর আমি অ্যান্সার কী দিচ্ছি এটা নিজে নিজে রিহার্স করেন। এটা আমি মাঝে মাঝে করি, আমি মাঝে মাঝে দাঁড়িয়ে রিহার্স করি যে আমাকে এই ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো করা হলে আমি কি অ্যান্সার দিব। যদি মনে করেন হ্যাঁ কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবেন তাহলে জাস্টিফাইড বাইরে থাকা, না হলে কিন্তু বাইরে থাকা জাস্টিফাইড না। ভাইয়া স্পেসিফিক কোনো কান্ট্রিজ বা যে পকেটসের কথা বললাম, এরকম কি কোনো পকেটস আছে? কারণ কান্ট্রি স্পেসিফিক্যালি আমি নাও উই আন্ডারস্ট্যান্ড যেটা আসলে হয় না। যেমন আমার ফ্যামিলি যেখানে আছে
সেইখানে মানে ইউএসের একমাত্র সিটি যেখানে ওপেনলি আজান দেওয়া হয়, একমাত্র সিটি ওখানে আজান দেওয়া হয়, এবং খুবই অ্যারাব ডেন্স একটা পপুলেশন। তো আমি যখন ওখানে ছিলাম তখন আমি মানে ঘর থেকে আজান শোনা যেত। তো এবং ওখানে মানুষজন বোরখা নিকাব খুব কমফোর্টেবলি পড়তে পারে, যদিও অনেকগুলা স্ট্রাগল স্টিল আছে অবশ্যই। যেরকম আমার একটা খুব কষ্টের জায়গা ছিল, আমি একটা জায়গায় কাজ করতাম, তো আমি ঈদের আগে আমি ছুটি চাইছিলাম, যে খুব রিকোয়েস্ট করছিলাম যে ঈদের দিন ছুটি দেন প্লিজ প্লিজ, সে ছুটি দেয়নি। খুবই কষ্ট লাগছে ভাই। আমি বলছিলাম যে লোক, এটা আমাদের ক্রিসমাস, তোমাদের যেরকম ক্রিসমাস আমাদের হইতেছে এটা হচ্ছে ঈদ, এটা আমাদের সেলিব্রেশন। ও মনে করছে কি আমি মনে হয় এমনি অজুহাত দিচ্ছি কাজ না করার। অ্যান্ড দেন ও আমাকে গ্র্যান্ট করেনি। আমার এত খারাপ লাগছে যে ওখানে আমরা হয়তো বা মুসলমান কয়েকজন হয়তো বা ছিলাম। তো আমি তখন একজনকে বলতেছিলাম যে ইউ নো হোয়াট, আই এম গোনা কুইট বিকজ সামওয়ান হ্যাজ টু সেন্ড এ মেসেজ যে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। বলতেছে ভাই আপনি কুইট করবেন কেমনি কি, মানে ওয়াই উড ইউ কুইট? সো অ্যান্ড আই ওয়াজ লাইক না, আই এম ডিটারমাইন্ড। ওই দিনের পরে আই জাস্ট লেফট দ্যাট জব অ্যান্ড দেন আই গট এ বেটার জব, ম্যাটার অফ ফ্যাক্ট। বাট দ্যাটস নট আ পয়েন্ট। আমি ওটা আবার ভয়েস রেকর্ডও করে রাখছিলাম, যেমন ওটা বলতেছিলাম যে প্লিজ গিভ মি, অ্যালাউ মি, এটা একদিন, জাস্ট একদিন। বাট খুব খুব খারাপ লাগছে। এবং এখন অনেক জায়গায় হয়তো বা আমি জানি না ইউকেতে এখন হলিডে কি না, ইউকেতে ব্যাপারে খুব স্ট্রিক্ট, ওরা সব রকম রিলিজিয়াস হলিডেকে রেসপেক্ট করতে হবে, কেউ পারবে না আটকে রাখতে রিলিজিয়াস হলিডেগুলোতে। তো এদিক থেকে ইউকে যথেষ্ট ফেয়ার। ইউকে একটা সুবিধাটা হচ্ছে যে ইউকে খুবই মাল্টিকালচারাল, তো ওখানে অলমোস্ট সারা পৃথিবীর সব মানুষই আছে এবং খুব ভালোভাবে মিক্স হয়ে আছে। ইউএস যেরকম প্রিডমিনেন্টলি হোয়াইট এবং প্রিডমিনেন্টলি খ্রিশ্চান, ওখানে ইউএসএতে মুসলিম পপুলেশন তো মনে হয় 1% বা সামথিং অ্যারাউন্ড দ্যাট। কিন্তু ইউকেতে এই বেশ কিছু ডেন্স এরিয়া আছে। ইউকেতে আপনার লন্ডনের মেয়রিতে একজন মুসলিম, প্রচুর মুসলিম এমপি আছে। তো ইউকেতে আলহামদুলিল্লাহ মুসলিমরা মোটামুটি পাওয়ারফুল পজিশনে চলে গেছে, পলিটিক্যালি তারা বেশ ভালো পাওয়ারফুল পজিশনে আছে, আর খুব স্ট্রং ইনস্টিটিউশন আছে যেগুলো মুসলিম রান ইনস্টিটিউশন। লিগ্যাল দিক থেকে মুসলিমরা অনেক স্ট্রং, শত শত হাজার সলিসিটর আছে। তো এই কারণে ইউকেতে মুসলিমরাই, আমি বলবো যে পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি যদি চিন্তা করে দেখেন যে কোথায় মুসলিমরা সবচেয়ে আরামে আছে, সবচেয়ে কম রিস্কে আছে, আমি বলবো সে ইউকেতেই সবচেয়ে আরামে আছে, সবচেয়ে ফেয়ার লাইফ লিড করতে পারছে, সবচেয়ে কম পারসিকিউশন হচ্ছে যদি চিন্তা করে দেখেন সেটা হবে ইউকেতেই। বাট এগেইন ইউকে মানে ফুল ইউকে না, ওই ছোটো ছোটো পকেট, থাকতে গেলে আপনাকে ওই পকেটের মধ্যে থাকতে হবে, পকেটের বাইরে বের হলে টু ডিফিকাল্ট। নট অনলি দ্যাট, একটা রিসার্চে দেখা গেছে যে কি মুসলিমরা, মানে ইউএসের মনে হয় রিসার্চ, যে দে ডু ফেনোমেনালি ওয়েল, মানে কম্পেয়ার টু লাইক যখন মাইনরিটিস বা অন্যদের সাথে কম্পেয়ার করে দেখা যায় মুসলিমস, ইভেন বাংলাদেশি মুসলিমস বা হোয়াটএভার, দেখা যাচ্ছে ইমিগ্রেন্টসদের মধ্যে আপনি হয়তো বা জানেন যে যখন রিসার্চ করে দেখা গেছে যে খুবই ভালো করতেছে। এবং আমার ফ্যামিলিতে দেখি যে আমার ফ্যামিলি যারা যখন আছে দে ডু মানে সো 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 ওয়েল বিকজ দে আর সো এম্বিশিয়াস অ্যান্ড সো কমন একটা জিনিস। ওয়েল বলতে ইয়া করে মানে ক্যারিয়ার ওয়াইজ, মানে যেটাই করে খুবই ভালো আর কি, মানে দে ডু রিয়েলি রিয়েলি ওয়েল। এনিওয়েজ, বাট একটা জায়গায় হয়তো বা কিছু জায়গায় আমাদের মনে হয় একটু ডিলেমা কাজ করে, যেটা আমরা বলতেছিলাম, বা একটা আইডেন্টিটি ক্রাইসিস কাজ করে, যে আসলে আমি কী করতেছি, একটু লস্ট, যে এদিক যাবো ওইদিক যাবো, আসলে কী করবো। আমিও একটা সময় ছিলাম ভাই, টু বি অনেস্ট উইথ, আমিও ছিলাম। আই কেম ফ্রম এ ব্যাকগ্রাউন্ড, আমি এমনভাবে বড় হয়েছি যে আমি পার্সোনালি যেভাবে করে আমি জানি নিজেকে, যে ওখানে গিয়ে আমি অনেক কিছু নর্মালাইজ হয়ে গেছে আমার জন্য অনেক। আমি আর এটা তো নর্মাল, এটা তুমি, আমি তখন মানে আমি ওই প্রথম গিয়েছি, হ্যাঁ, ওই যে ভাইয়া বললো না যে কি, যে 1 বছর পরে হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে, মানে অ্যাজ এ স্টুডেন্ট যখন তোমার, আমি কিন্তু খুবই স্ট্রংভাবে গেছিলাম। আমি ওয়েন আই ওয়েন্ট আই ওয়াজ লাইক নাফিস, একদম মাথা নিচু করে, মানে ইউনো লাইক আই এম ভেরি, যতটুকু নিজেকে ইয়া করে পড়াশোনাতে শুধু ফোকাস করবা। অ্যান্ড দেন আস্তে আস্তে বিকজ পরিবেশটা ওয়াজ ডিফারেন্ট অ্যান্ড হোয়াট নট, এবং এটা নর্মাল। ইভেন বাংলাদেশে অনেক কিছু এগুলো নর্মাল, খুবই খুবই নর্মাল, বরং আমাদের এই কথাগুলো অ্যাবনর্মাল অনেকের কাছে, যে এগুলো কী বলতেছে, এগুলো কী বলতেছে। বাট এই আর কি। আসলে যদি আপনি রেশিও দেখেন, বাইরে যারা মাইগ্রেট করে যায়
তার মধ্যে 90%ই কিন্তু হারিয়ে যায় ওয়েস্টার্ন কালচারে। 10%ই ধরে রাখতে পারে তার নিজের কালচার, ইসলামিক প্রিন্সিপাল, ভ্যালুস। এবং সেই 10%-এর মধ্যেও হয়তো দেখা যাবে 1 in 10 অ্যাকচুয়ালি ট্রুলি মুমিন হিসেবে ফুলি প্র্যাকটিসিং মুসলিম হিসেবে থাকতে পারছে এবং তার ফ্যামিলিকে, তার ফিউচার জেনারেশনকে ইসলামের পথে রাখতে পারছে। বাকি মেজরিটি যেটা হয় দেখা যায় সে হয়তো ঠিক আছে কিন্তু তার ফিউচার জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। এই ফিউচার জেনারেশন যে হারিয়ে যাওয়া, ইভেন ইসলাম ছেড়ে দেওয়া, এটাও কিন্তু অনেক কমন। এরকম বহু কেস আমরা দেখেছি যে ফার্স্ট জেনারেশন আসছিল, তারা খুব স্ট্রং মুসলিম ছিল, মসজিদ বানিয়েছে অনেকগুলো, মাদ্রাসাগুলো তাদেরই বানানো, কিন্তু তাদেরই পরের জেনারেশন ইসলাম ছেড়ে চলে গেছে। তো এরকম অনেক স্টোরি আছে, বাট অনেক ভালো স্টোরিও আছে। এবং আলহামদুলিল্লাহ একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গত 4-5 বছরে একটা বড় টাইড হচ্ছে, যে আগে দেখা যেত যে নামে মুসলিম কিন্তু ইসলামিক প্র্যাকটিসে তারা অতটা স্ট্রং না, বা হয়তো ইসলামিক রিচুয়াল আছে, নামাজ পড়ে, হয়তো রোজাও রাখে, কিন্তু অন্য যে সৎ থাকা, ইসলামিক যে স্ট্রং ইথিক্স, মোরালিটিগুলো মেনটেন করা, ওগুলো আবার মেনটেন করতে পারে না। এরকম মানুষ আগে অনেক ছিল, কিন্তু গত 4-5 বছর একটা বড় চেঞ্জ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তারা ইসলামিককে ঠিকমতো প্র্যাকটিস করা, ইসলামের মোরাল ইথিক্স লেসনগুলোকে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করা, প্র্যাকটিস করা, প্রিচ করা, এগুলো নিয়ে কথা বলা, এগুলোর দিকে ফোকাস এখন অনেকখানি শিফট হয়েছে। এবং এই ফোকাস শিফটে তারা ব্লেম করছে যে আমাদের আগের প্রিডিসেসররা শুধুমাত্র রিচুয়ালে ফোকাস ছিল, নামাজ পড়েছে, রোজা রেখে, কিন্তু ওইদিকে ঘুষ খেয়েছে, ওইদিকে দুর্নীতি করেছে, 2 নম্বর বিজনেস চালিয়েছে, 2 নম্বর সব দোকানে অ্যালকোহল সেল করেছে। কিন্তু এখন একটা জেনারেশন তৈরি হচ্ছে, তারা খুব স্ট্রিক্ট, অ্যালকোহল থাকলে দোকানে যাবেই না। যেমন আমি যে এরিয়াটাতে থাকি, ওই এরিয়াতে ধরেন 10 বছর আগেও রেস্টুরেন্টগুলোতে অ্যালকোহল সেল হতো। এখন আপনি কোনো রেস্টুরেন্ট পাবেন না যেখানে অ্যালকোহল সেল হচ্ছে। মানে যেই দোকানে অ্যালকোহল সেল হয় সেগুলো অলমোস্ট বয়কট হওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছে। তো এরকম একটা বড় মাইন্ডসেট শিফট হচ্ছে, যেখানে মানুষ আস্তে আস্তে রিচুয়াল তো করছে, কিন্তু রিচুয়ালের পাশাপাশি ওই ইথিক্স, মোরালিটির দিকে অনেক এমফাসিস দিচ্ছে এখন। এই জিনিসটা রিসেন্টলি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা একটা বড় চেঞ্জ। কেন এরকম হচ্ছে বলে মনে হয় আপনার? আমার মনে হয় এটার হওয়ার একটা বড় কারণ হচ্ছে, যদি সত্যি সোশ্যাল মিডিয়া পজিটিভ কিছু করে থাকে মানুষের জন্য, এটা বোধহয় একটা কারণ হবে যে সোশ্যাল মিডিয়ার কারণে নলেজ এখন খুব ডেমোক্রেটাইজড হয়ে গেছে। এখন ইসলামিক নলেজ খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে, যেটা আগে শুধু স্কলারদের কাছে গেলে পাওয়া যেত। এখন এটা খুব ওয়াইডলি অ্যাভেলেবল। মানুষ ইসলামিক নলেজে অনেক বেশি এক্সপোজ হচ্ছে, অনেক ক্যাজুয়ালি এক্সপোজ হচ্ছে। আগে যেরকম প্রোগ্রাম করে, অ্যাপয়েন্টমেন্ট করে কোনো স্কলারের সাথে দেখা করতে হতো, বই বসে বসে পড়তে হতো, বা কোনো কোর্সে রেজিস্ট্রেশন করতে হতো, এখন সেটা করতে হয় না। এখন ফেসবুক খুললেই কিছুক্ষণ পরে একটা না ছোটো ছোটো ইসলামিক এডুকেশন টিপস বা পোস্ট বা আর্টিকেল কন্টিনিউয়াসলি এভরিডে অলমোস্ট একটু একটু করে হলেও কনজিউম করতে পারছে। এবং এই কন্টেন্টগুলো দেখা যায় যে নামাজের নিয়ম কি, নামাজের ওয়াজিব কি, সুন্নাহ কি, এই ধরনের না। এগুলো হচ্ছে মুসলিম হতে হবে, এই খারাপ কাজগুলো করা যাবে না, আমরা কেন এরকম মুসলিম জাতি হয়ে এরকম অন্যায়গুলো করছি, এরকম অনেক অন্যায়ের প্রতিবাদ টাইপের, মানুষকে যে ইসলামিক প্রিন্সিপালের দিকে ফিরিয়ে আনা, এরকম অনেক কন্টেন্ট এখন চলে আসছে, যেগুলো মানুষকে অনেক ভাবতে শেখাচ্ছে এবং মানুষ রিয়েলাইজ করা শুরু করে দিচ্ছে জাস্ট রিচুয়াল নামাজ রোজার মধ্যে থাকলে হবে না, আমাকে অ্যাকচুয়ালি ইসলামের মেইন শিক্ষাটাকে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। তো এই মুভমেন্টটা শুরু হয়েছে, এটা একটা ভালো সাইন। বাংলাদেশ থেকে যখন ভাইয়া কেউ বাইরে যাওয়ার প্ল্যান করে এবং মুসলিম কমিউনিটির মধ্যে থাকতে চায়, তখন 2টা দেশের নাম ভাইয়া শুনতে পায়, একটা মালয়েশিয়া, একটা হচ্ছে তুরস্ক। সো এই 2টা দেশের সম্বন্ধে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি? পুরো দেশ বললে আমি বলবো যে ডেফিনেটলি না, ওই পকেট, আবার পকেট। মালয়েশিয়াতে তো আমি 2 বার গিয়েছি, তো 2 বারই অনেক স্বপ্ন নিয়ে গেছিলাম, সব কিছু সেল করে দিয়ে 3টা লাগেজ নিয়ে মালয়েশিয়া হিজরত করেছিলাম। হ্যাঁ, তারপরে 1 বছর পরে আবার ব্যাক করেছি। তো এটাই যে সমস্যা হচ্ছে, মালয়েশিয়াতেও আপনাকে কিছু পকেট আছে, যে পকেটের মধ্যে যদি আপনি না থাকেন তখন সমস্যা। যেমন আপনি যদি মালয়েশিয়াতে মেজর সিটিগুলোতে যান, কুয়ালালামপুরে যান, ওখানে সমস্যা হচ্ছে ফুলি আলট্রা ওয়েস্টার্নাইজ সিটি। ওখানে মেজরিটি চাইনিজ দেখবেন, যাদের অবস্থা খুবই খারাপ, তাদের দিকে তাকানো যায় না। তারপরে ওখানে ভালো ইসলামিক স্কুল পাওয়াটাও একটা চ্যালেঞ্জ। আমার যে স্ট্রাগলটা হয়েছিল সেটা হচ্ছে ইসলামিক স্কুল এবং ইংলিশ মিডিয়াম, এই দুটো একসাথে ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। ইংলিশ মিডিয়াম স্কুল পাওয়া যায় কিন্তু ইসলামিক না, ইসলামিক স্কুল পাওয়া যায় কিন্তু মালয় ল্যাঙ্গুয়েজে। এটা কবেকার কথা বলছেন? এটা আমি তো 2 বার অ্যাটেম্প নিয়েছি। তো ধরেন
5-6 দিকে একবার, আর একবার হচ্ছে 2015-16 দিকে এরকম মানে একবার আপনি আর কি। অ্যাকচুয়ালি একটা নিছেন হ্যাঁ, মানে আমি নট একদম মানে গিয়ে 1 বছর থেকে আবার ব্যাক করেছি। মানে আমি ফার্স্টে কিন্তু শুনে ভাবছিলাম কি এমনি আমি তো আর কি, 2বার research গিয়েছিলাম করছি। আমি আমি ঘুরতে গিয়ে 1 গেছি। বছর থেকে সবকিছু করে টরে সব এক্সপেরিমেন্ট করে তারপরে আবার ব্যাক করেছি। তো যেটা আমার মেইন প্রবলেমটা হচ্ছিল যে মেজর যে সিটিগুলো যেখানে গিয়ে আমি জব পাবো, হুম। টেক জব পাবো, ওই সিটিগুলোতে ইসলাম খুবই উইক, Okay. খুবই হাইলি হাইপার ওয়েস্টার্নাইজড কালচার হয়ে গেছে। সিটির মালয়েশিয়ানরাও খুবই ওয়েস্টার্নাইজড হয়ে গেছে তারা। তো এটাতে প্রবলেম হচ্ছে যে ওখানে গিয়ে আমার বাচ্চারাও ইনফ্যাক্ট স্ট্রাগল করতো যে এমন একটা দেশে আসলাম, ইসলামিক স্কুল সকালবেলা তাদেরকে এক্সারসাইজ করাচ্ছে ওয়েস্টার্ন মিউজিক ছেড়ে, সেটা কেমন হতো? এই জিনিস তো লন্ডনেও তারা শুনে নেই। তো এরকম কিছু চ্যালেঞ্জ হয়েছিল। এখন শুনেছি নাকি মালয়েশিয়ার অবস্থা একটু বেটার হয়েছে আগের থেকে, বাট এটা একটা বড় প্রবলেম হয়েছিল যে এগেইন আপনাকে মালয়েশিয়াতে এমন একটা পকেট খুঁজে বের করতে হবে যেই পকেটের মধ্যে আপনি ইসলামিক এনভায়রনমেন্ট পাবেন, ওয়েস্টার্ন কালচার ইনফ্লুয়েন্স কম আছে, এবং হয়তো আপনাকে ইংলিশ আছে, সেরকম একটা এনভায়রনমেন্টে থাকতে হবে। এখন ইংলিশ আপনার রিকোয়ারমেন্ট নাও হতে পারে, যদি আপনি ফাইন থাকেন যে না ঠিক আছে আমি মালয় ল্যাঙ্গুয়েজ শিখে মালয়দের সাথে মিশবো, তাহলে মালয়েশিয়া বিউটিফুল, এন্ডলেস জায়গা আছে থাকার জন্য। তাহলে মালয় মুসলিমরা অসম্ভব ভালো। তাই? মালয় মুসলিমটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে প্রিন্সিপালড মুসলিম, তারাই সত্যিকারের সবচেয়ে বেশি ইসলামিক প্রিন্সিপালটাকে ধরে রেখেছে। তারা খুবই অনেস্ট, তারা অতটা দুনিয়ার প্রতি তাদের আসক্তি কম। দুপুর 12টার সময় যদি দেখে যে তার আজকে সারাদিন টার্গেট ছিল 100 রিঙ্গিত আর্ন করবে, 12টার মধ্যে হয়ে গেছে, সে দোকান বন্ধ করে ফ্যামিলিদের কাছে চলে যাবে, মসজিদে গিয়ে নামাজ রোজা পড়বে, এরকম কি দরকার আর টাকা আর্ন করে। এরকম খুব দুনিয়া বিমুখ টাইপের মালয়েরা থাকে আর কি, কিন্তু এরা থাকে সিটির বাইরে, সাবার্বের দিকে বা ভিলেজ এরিয়াতে। আপনি যদি সাবার্ব ভিলেজ এরিয়াতে থাকতে চান, মালয়েশিয়া ইজ বিউটিফুল, ওখানে রেসিজম নাই, যেটা একটা বড় সমস্যা। মিডল ইস্টে তো আমরা বাঙালিরা হচ্ছে ইউ আর এ লেবার আদারওয়াইজ প্রোভেন এনিথিং এলস, তো ওই সমস্যাটা মালয়েশিয়াতে আবার নেই। মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুটোর একটা জায়গাতে নেই। সো মালয়েশিয়া ইন্দোনেশিয়া খুব ভালো ডেস্টিনেশন অ্যাজ এ বাঙালি রিলোকেট করার জন্য, কিন্তু আপনাকে ওই প্রবলেমটা সলভ করতে হবে, যে ব্যালেন্স করতে হবে, মেজর সিটিগুলোর মধ্যে থাকাটা সমস্যা। টার্কিতে হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ টার্কিতে হচ্ছে 50% সেকুলার পপুলেশন এবং ফুলি ওয়েস্টার্নাইজ সেকুলার পপুলেশন। ওকে। ওয়েস্টার্ন কালচারের যত খারাপ কিছু আছে সব আছে টার্কিতে। ইনফ্যাক্ট টার্কিতে আপনি যদি ল্যান্ড করেন, আপনার কাছে তো মনে হবে না এটা কোনো মুসলিম কান্ট্রি। সো এগেইন টার্কিতে কিছু পকেট আছে, ওখানে বাসাক শেহির নামে একটা নতুন একটা সিটি বানানো হয়েছে স্পেসিফিক্যালি সিনসিয়ার মুসলিমদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ওখানে really? সারা ওয়ার্ল্ড থেকে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে, মিডল ইস্ট থেকে, সব জায়গা থেকে প্র্যাকটিসিং স্ট্রং মুসলিম যারা আছে তারা সব ওই সিটিতে রিলেটেড নাম ওটার? করেছে। বাসাক শেহির নামে একটা সিটি, Okay. ওটা বিউটিফুল একটা জায়গা। ওখানে যদি আপনি থাকেন, আপনার কাছে মনে হবে দ্য আইডিয়াল ইসলামিক স্টেটের মধ্যে চলে আসছেন। Seriously? হ্যাঁ, বাসাক শের খুব সুন্দর। ফাতিহ আছে, যার একটা পার্ট হচ্ছে হাইলি কনজারভেটিভ, ওখানে থাকা যায়, কিন্তু ওখানে মেজরিটি হচ্ছে টার্কিশ। সো আপনাকে ফুলি টার্কিশ ল্যাঙ্গুয়েজে চলতে হবে। ইনফ্যাক্ট টার্কিতে আপনি যেখানে যান, আপনাকে টার্কিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি চলতেই পারবেন না, ইংলিশ দিয়ে চলতে পারবেন না। বাট বাসাক শের হচ্ছে হাইলি মাল্টিকালচারাল, প্রচুর ওয়েস্টার্নার অ্যারাব কমিউনিটি অনেক আছে এখানে। তো এরকম বেশ কিছু পকেট আছে টার্কিতে, যেই পকেটের মধ্যে আপনি যদি থাকতে পারেন, আপনি হয়তো বাচ্চাদেরকে একটা ইংলিশ মিডিয়াম স্কুল দিতে পারবেন, যেটা আবার ইসলামিক স্কুলও, প্লাস আপনি কিছু হয়তো নন টার্কিশ মাল্টিকালচারাল একটা এনভায়রনমেন্ট পাবেন। তো ওরকম কিছু পকেটে যদি গিয়ে থাকতে পারেন। তো এটাই যে কোনো দেশই আসলে পুরোটা I get it. মুসলিমদের জন্য সুইটেবল না, আপনাকে পকেট খুঁজে বের করতে হবে। সো আমি একবার মাঝখানে ভাবতেছিলাম এরকম যে আচ্ছা যে সেকেন্ড হোম বানানো যায় কি না, যে আমার ফ্যামিলি কিনে, এবার থিঙ্কিং যে এটা একটা এন্টারটেইন করতেছিলাম এই থটটাকে। সো এই জায়গাটাতে আমি তখন এই যে সাজেশন তো মালয়েশিয়া, টার্কি, এটা নিয়েও ভাবতেছিলাম যে আচ্ছা কোনটা হতে পারে, বিকজ আই ডোন্ট নো, যে বিকজ আমার ইসলামিক ওইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এই জায়গাটাতে আপনার কি সাজেশন থাকবে যদি আপনি বলেন যে কি দুইটা সিটি? মালয়েশিয়াতে যদি যান, তাহলে আপনি যদি শাহ আলম বা পুত্রজায়ার আশেপাশে থাকতে পারেন। পুত্রজায়াতে বোধহয় আপনাকে বাড়ি কিনতে দিবে না কোনোভাবে, ওটা বোধহয় মালয়েশিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভদের জন্যই শুধু এরিয়াটা। ওর সাথে অ্যাটাচড এরিয়াতে থাকতে পারেন। সাইবার জায়গা একটা খুব সুন্দর জায়গা আমাদের জন্য, আমরা যেটা আইটিতে আছি তাদের জন্য সাইবার জায়গা ভালো। সাইবার জায়গা আবার একটা পার্ট একটু খারাপ, বেশি ওয়েস্টার্নাইজড হয়ে গেছে, বাট অন্য পার্টটা খুব ভালো। তো ওই ভালো পার্টে যদি গিয়ে থাকতে পারেন, ওখানে সেকেন্ড হোম করে বাসা কিনে। ওখানে ইনফ্যাক্ট মালয়েশিয়ার সবচেয়ে বড় আপনার ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের চেইনটা আছে, ব্রেনি বাঞ্চ নামে একটা স্কুল আছে। ওরা হচ্ছে হাইলি প্র্যাকটিসিং ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল। ওদের একটা বিউটিফুল প্রোগ্রাম আছে, 1 বছরে হাফিজ প্রোগ্রাম। 1 বছরের মধ্যে বাচ্চাদেরকে ফুলি স্কুলে বোর্ডিং করাবে, একদম ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত ওদেরকে একটা প্রোগ্রামের মধ্যে রেখে 1 বছরের মধ্যে হিফজ কমপ্লিট করাবে। ওদের যদি আপনি হল অফ ফেমে যান, দেখবেন প্রথম বাচ্চাটা হচ্ছে 4 মাসে হিফজ করেছে।
তারপরে 5 মাস 6 মাসে অনেক 6 মাসে, তারপরে 7 মাস 8 মাস এরকম র্যাঙ্ক। এবং সুন্দর ব্যাপার হচ্ছে মাগরিবের পরে আবার বাবা মাকে আসতে দেয়। সো সব বাবা মারা আসে, এসে পিকনিক করে, বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করে, এসার সময় আবার সব ব্যাক করে চলে যায়। বিউটিফুল এনভায়রনমেন্ট, আপনি যদি ওইখানে গিয়ে থাকতে পারেন, ইটস হেভেন অন আর্থ। তো এটা হচ্ছে একটা, আর বাসাক শিহির হচ্ছে আরেকটা। ভাইয়া আমি এখন একটা আনকমফোর্টেবল কথা বলবো। আনকমফোর্টেবল কথাটা এই, বাংলাদেশে ব্যবসা করে একটু ঝামেলা ভাই। হ্যাঁ, মানে আমি দেশের বাইরে ধরেন আমি একটা গ্লোবাল বিজনেস তৈরি করতে চাই, একটু আনকমফোর্টেবল কথাই বলি ভাই। আমার তো বাংলাদেশে ব্যবসা আছে, ঝামেলা কত প্রকার কী আমি খুব ভালো করে জানি ভাই। যাই হোক বলি আর কি আনকমফোর্টেবল কথাটা। এখন আমার ইচ্ছা, আমি গ্লোবাল একটা বিজনেস করতে চাই, আমি বাইরের দেশে মানুষের সাথে বিজনেস করব, টাকা পয়সা আনবো। বাংলাদেশে দুনিয়ার ঝামেলা আপনি জানেন ভাই, ইজ অফ বিজনেসে তো আমরা কি বলবো, মানে এত জঘন্য অবস্থা। যাই হোক, সেই ফ্রাস্ট্রেশনের কথা নাই বলি। এখন আমার কথা হতেছে ভাই, আমি একটা সেকেন্ড হোমের কথা চিন্তা করতেছি, যেখান থেকে প্রবাবলি আই ক্যান মানে ফ্রিলি মুভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যে আমি কাতারে গিয়ে একটা এক্সিবিশনে অ্যাটেন্ড করতে পারবো, অথবা ইউকে হোক বা ইউএস হোক। মানে আমার কথা হচ্ছে কি, আমি চাই আমার অডিয়েন্স তারা যেন গ্লোবালি চিন্তা করতে পারে। হ্যাঁ, বাংলাদেশে আমাদের অপারেশনস থাকবে, বাংলাদেশকে নিয়ে ভাববো, বাংলাদেশের মানুষকে নিয়ে আমি আরও আগাবো, সমস্যা নাই। যেহেতু এখন আস্তে আস্তে জিনিসগুলো অনেকটা বর্ডারলেস হয়ে যাচ্ছে উইথ এআই, ইন্টারনেট অ্যান্ড হোয়াট নট, ডিজিটাল। এই জায়গাটাতে আবার আমাকে এটাও রাখতে হবে, আমার প্রিন্সিপালস, আমার সব কিছু আমাকে ভাবতে হবে, আমার পরের জেনারেশন কী হবে। সো ওই জায়গা থেকে ভাই আমাকে কিছু সাজেশন দেন প্লিজ, যে ওই যে আমি জানি এটাকে কী বলবো, যে অফশোরভাবে করবো কি না, মানে আমি জানি না কোয়েশ্চেনটা আসলে আমি কীভাবে করবো, আমি আসলে বলতে চাচ্ছি। বুঝতে পেরেছি আপনার টার্গেটটা। হ্যাঁ, এই যে ফ্রিডমটা, ওয়ার্ল্ড ট্রাভেল করার ফ্রিডম, বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে যাব অন্য একটা দেশে, আমাকে ভিসার জন্য 3 মাস 6 মাস লাইন ধরে থাকতে হবে, ততদিনে মিটিং শেষ। রাইট। তারপরে বিভিন্ন ইভেন্ট হচ্ছে, বড় বড় ইসলামিক ইভেন্ট বাইরে যদি আমি জয়েন করতে চাই, দেখা যাবে ভিসা পেতে পেতে ইভেন্ট শেষ হয়ে যাচ্ছে। এটা একটা খুব বড় সমস্যা। এই সমস্যাটাতে আমার যখন ইউকে পাসপোর্ট ছিল না তখন এই প্রবলেমটা ছিল। আলহামদুলিল্লাহ ইউকে পাসপোর্ট হয়ে যাওয়ার পরে এখন যে কোনো বহু ইভেন্টে আমি যখন তখন চলে যেতে পারছি, বিজনেস মিটিংও করতে পারছি, ইসলামিক বড় বড় কনফারেন্সে যেতে পারছি। তো এটা একটা খুবই বড় বেনিফিট যে একটা এমন একটা পাসপোর্ট পাওয়া, যেন অ্যাটলিস্ট আর কিছু না হোক মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ফ্রিলি ট্রাভেল করা যায়। টার্কিশ পাসপোর্ট যদি আপনি নিতে পারেন তখন আপনার এই ফ্রিডমটা হবে। এটা একটা সুবিধা আছে যে ইভেন ইউএসের ভিসা রিজনেবল টাইমে টার্কিশ পাসপোর্ট দিয়ে পাওয়া যায়। তো ইউএসএতেও যদি কখনো যেতে হয় আপনি যেতে পারবেন। ইউকে পাসপোর্ট পেলে তো বেস্ট অপশন, তখন রেস্ট্রিকশন মোটামুটি কোনো কান্ট্রিতেই বোধহয় আর রেস্ট্রিকশন থাকবে না তখন। বাট ইউকে পাসপোর্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট, আপনাকে বোধহয় এখন গিয়ে অ্যাটলিস্ট 5 বছর থাকতে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে 10 বছর থাকতে হবে, খুব ডিফিকাল্ট। সেটি থেকে টার্কিতে কিছু প্রোগ্রাম আছে, আপনারা হয়তো প্রোগ্রামের বেনিফিটটা নিতে পারেন। মালয়েশিয়া তো বোধহয় কোনোভাবে পাসপোর্ট দেয় না, তো সেটা বোধহয় চেষ্টা করে লাভ হবে না। ওখানে গিয়ে আপনি লং টার্ম ভিসা নিয়ে থাকতে পারেন, হয়তো একটা পিআরও সিকিউর করতে পারবেন এক্সেপশনাল কিছু হলে, কিন্তু পাসপোর্টটা আপনাকে দিবে না। আর অন্যান্য যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনি হয়তো রিসার্চ করে দেখতে পারেন যে ওখানে কী ধরনের কন্ডিশনে পাসপোর্ট পাওয়া যায়। আমার ঠিক জানা নেই যে এক্স্যাক্টলি আর কোনো মিডল ইস্টার্ন কান্ট্রি আছে কি না যেখানে খুব ইজিলি একটা পাসপোর্ট পাওয়া যাবে। বাট রিসেন্টলি তো বোধহয় সৌদি আরব একটা এরকম কিছু নতুন রুল করছে বোধহয়, আপনি হয়তো এক্সপ্লোর করে দেখতে পারেন। গোল্ডেন ভিসা, মানে গোল্ডেন ভিসা ছাড়া আরেকটা কি জানি একটা ব্যবস্থা, তারা পাসপোর্ট হয়তো বা দিবে না, বাট অ্যাটলিস্ট যেটা হবে যে আপনি ইনভেস্টর হিসেবে জিসিসি কান্ট্রিতে ঢুকলে একটা জিসিসি কার্ড পাওয়া যায়, ওকে, ওই কার্ড দিয়ে সব জিসিসি কান্ট্রিতে আপনি ট্রাভেল করতে পারবেন, তখন আর ভিসা লাগবে না। তো মিডল ইস্টার্ন যে কোনো একটা কান্ট্রিতে গিয়ে যদি কোনোভাবে জিসিসি কার্ডটা পাওয়া যায় তখন খুব ইজিলি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে ট্রাভেল করা যায়, ওইটা একটা সুবিধা আছে। ওই ইউরোপে যেরকম সেঙ্গেন ভিসা আছে, যেটাতে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাওয়া যায়, একবার একটা সেঙ্গেন ভিসা পেলেই হলো, তারপরে আর ইউরোপের কোনো কান্ট্রিতে ট্রাভেল রেস্ট্রিকশন নেই। ওইরকম জিসিসিরও একটা বোধহয় ব্যবস্থা আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। ভাই এই মুহূর্তে কোনো একটা ফ্যামিলি ইউকেতে আছেন, কিন্তু তারা চাচ্ছেন যে ইসলামিক লাইফস্টাইলের মধ্যে তারা থাকতে চান। সো তাদের কিছু প্রশ্ন থাকে। নাম্বার 1, ইন্টারেস্ট ছাড়া আমি কিভাবে চলবো? নাম্বার 2, নামাজের যে জায়গাগুলো আমি তো খুব বেশি অ্যাভেলেবল পাই না ওয়ার্ক প্লেসে, আমি কিভাবে তাহলে এটা প্র্যাকটিস করব? নাম্বার 3 হচ্ছে, আমাকে যে দুনিয়াটা দেখানো হয়, মানে এভাবেই আমাদের কাছে বলা হয়েছে যে ইলন মাস্ক যেই দুনিয়াটা আমাদেরকে দেখান সেই দুনিয়াটা তো আমাকে টানে, আমাকে ওয়াজ মাহফিলে যেই দুনিয়াটার কথা বলা হয় সেটা তো কম টানে, তাহলে আমি আমার নেক্সট জেনারেশন কী করব? এরপর হচ্ছে, আমার তো লুই ভিটনের ব্যাগটা কিনতে ইচ্ছা করে,
আমি কি এটা কিনলে কি আসলে আমি কি ইসলামের বাইরে চলে যাচ্ছি, আমি আসলে কি করব? সো এই টাইপের কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার তো আমাদের কাছে নাই, অ্যান্ড আমাদের অডিয়েন্স এক্সপেক্ট করেন যে এগুলো ফেস করছেন এমন কিছু মানুষ এগুলোর অ্যান্সার দেখ, যারা কিনা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং দে হ্যাভ গান থ্রু সাচ সিচুয়েশনস। সো ভাইয়া সেই জায়গা থেকে প্লিজ কুড ইউ এনলাইটেন? প্রথম কোয়েশ্চেনটা তো ইন্টারেস্ট, তারপরে হচ্ছে নামাজ। ওয়েস্টার্ন সাকসেসফুল লাইফ, আমেরিকান ড্রিম, ওগুলো, আর এটা হচ্ছে লুই ভিটন ব্যাগ। ঠিক আছে, তো প্রথমে ইন্টারেস্ট দিয়ে শুরু করি। আমরা তো অলরেডি ইন্টারেস্ট নিয়ে কথা বললাম যে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ছাড়া কখনো ইন্টারেস্টে ইনভলভ না হয়ে লাইফ লিড করা সম্ভব। যদি আপনার একটা মোটামুটি ডিসেন্ট ইনকাম থাকে আপনি পারবেন। যেটা বাইরে যারা যাচ্ছে তারা ডেফিনেটলি একটা ভালো প্রফেশন পেয়েছে দেখেই যাচ্ছে, জি, তো তারা আশা করি এটা অ্যাফোর্ড করতে পারা উচিত। কিন্তু যেটা হবে যে আপনাকে লোকে কি বলবে এই জিনিসটা ইগনোর করা শিখতে হবে। তো আপনার নেইবার আপনার গাড়ি দেখে কি কমেন্ট করবে এই চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনাকে ইন্টারেস্টের মধ্যে চলে যেতে হবে, না হলে আপনি ইজিলি ইন্টারেস্ট থেকে পার পেতে পারবেন। তো এই ক্রেডিট কার্ড নেবেন না, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। ক্রেডিট কার্ড অ্যাভয়েড করা, এই কনভেনশনাল মর্টগেজে না গিয়ে এখন ইউকেতে 100% শারিয়া কমপ্লায়েন্ট কিছু আপনার হোম ফাইন্যান্সিং আছে, যেগুলো ইসলামিক ব্যাংক না। ইসলামিক ব্যাংকগুলো কিন্তু অ্যাকচুয়ালি কনভেনশনাল মর্টগেজ র্যাপড ইন ইসলামিক টার্মস। তো ইসলামিক ব্যাংক নিয়ে অনেক স্ক্যান্ডাল হয়েছে, অনেক রিসার্চ করে দেখা গেছে যে অরিজিনালি যে স্কলারদেরকে তারা নাম ইউজ করছে, সেই স্কলাররা যেই কন্ট্রাক্টটা দিয়েছিলেন সেটাকে পরে তারা চেঞ্জ করে ফেলেছে, কিন্তু এখনও তারা স্কলারদের নাম ইউজ করে। তো ইসলামিক ব্যাংকগুলো আসলে আন ইসলামিক ব্যাংক। তো কিছু অর্গানাইজেশন আছে, যেমন ইউকে স্পেসিফিক আমি বলতে পারি, ইউকেতে স্ট্রাইড আপ আছে আর অফা আছে, দুটো এরকম অর্গানাইজেশন যারা একেবারে 100% আপনার একজন ইনভেস্টরের সাথে আপনাকে টাই করে দিবে। যে ইনভেস্টর ধরেন X% ইনভেস্ট করবে আপনার প্রপার্টিতে, আপনি Y% ইনভেস্ট করবেন, সেই অনুসারে আপনারা ওই হাউসটার X% Y% ওন করবেন, এবং আপনার কাজ হবে ওই মাসে মাসে পে করে করে ইনভেস্টরের কাছ থেকে শেয়ার কিনে নেওয়া, যেটা 100% শারিয়া কমপ্লায়েন্ট একটা কন্ট্রাক্ট। তো ওই রকম কন্ট্রাক্টে বাড়ি কেনার এখন যথেষ্ট সুযোগ হয়ে গেছে। এখন কেন, এটা বেশ কয়েক বছর থেকেই আছে। এটা ভাই মানে মুশারাকার ফরম্যাটে আপনি কিনতে পারেন। ইভেন গভর্নমেন্ট থেকেও শেয়ার্ড ওনারশিপ বলে একটা কনসেপ্ট আছে। গভর্নমেন্ট X% দিবে, আপনি Y% দিবেন, তারপরে আপনি রেন্টের উপরে এক্সট্রা পে করে করে গভর্নমেন্ট থেকে শেয়ার কিনে নেবেন। তো এরকম কিছু স্কিমও আছে। তো ওগুলো করে এখন ইজিলি কনভেনশনাল মর্টগেজে না গিয়েও বাড়ি কেনা যায়। একটু বেশি ক্যাপিটাল লাগে হয়তো প্রথম দিকে, সেই ক্যাপিটালটা একটু সেভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট এটা সম্ভব। এটা চেষ্টা করলে, একটু স্যাক্রিফাইস করলে, কিছু হলিডে স্যাক্রিফাইস করলেই হয়। তো সমস্যাটা হচ্ছে যে আমরা হলিডেও স্যাক্রিফাইস করব না, লুই ভিটন ব্যাগও স্যাক্রিফাইস করব না, এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খাওয়া স্যাক্রিফাইস করব না, কিন্তু ওইদিকে আবার ফুলি 100% হালাল কমপ্লায়েন্ট লাইফ চাই। এটা ডিফিকাল্ট আর কি, অনেকের জন্য এই ব্যালেন্সটা মেনটেন করাটা ডিফিকাল্ট, আনলেস তার যদি যথেষ্ট ভালো আর্নিং না থাকে। তো এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন যে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড লাইফ, একটা ভালো কোয়ালিটির লাইফ, সেটা কীভাবে আমি পারবো। অ্যাকচুয়ালি ইসলাম কিন্তু বলে না মুসলিমদেরকে গরিব হয়ে থাকতে। নট নেসেসারি। আপনি যদি দেখেন যে ইমাম আবু হানিফা, উনি কিন্তু খুব পশ ক্লোদিং পরতেন, তার ক্লোদিং বিজনেস ছিল এবং উনি খুব পশ ক্লোদিং পরতেন। তো এরকম কোনো ইসলামিক প্রিন্সিপাল নাই যে আপনাকে ইচ্ছা করে আর্টিফিশিয়ালি গরিব হয়ে থাকতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে স্পেন্ডটা কখনো যেন এক্সট্রাভ্যাগেন্ট না হয় সেটার দিকে এনশিওর রাখতে হবে। আপনি স্পেন্ড করছেন তো সেটা আপনার অ্যাবিলিটির মধ্যে। আপনি $1 মিলিয়ন আর্ন করেন, সো আপনি যদি এখন $500,000 দিয়ে একটা বাড়ি কিনতে চান, $100,000 দিয়ে গাড়ি কিনতে চান, জাস্টিফায়েবল। কিন্তু আপনি আর্নই করেন $100,000, কিন্তু সেই জায়গায় আপনি $100,000 দিয়ে একটা গাড়ি কিনে ফেলবেন, সেটা তো জাস্টিফায়েবল না। তো এটাই, আপনি অ্যাজ লং এজ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে যদি দেখাতে পারেন আমার এই যে লুই ভিটন ব্যাগটা কিনেছিলাম, এটা জাস্টিফাই করতে আসছি, যদি মনে করেন করতে পারবেন ফাইন যান, কিন্তু না পারলে কিন্তু খুব সাবধান। তো এটা তো নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি যা স্পেন্ড করছি সেটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি না, যে আমি কোন নিয়তে স্পেন্ড করলাম সেটাও একটা ব্যাপার। যে আমি কেন এরকম একটা ব্যাগ কিনবো, এটা মানুষকে দেখানো ছাড়া তো আর কোনো কারণ হতে পারে না, কারণ যে কোনো ব্যাগই একরকম। আমার 10 পাউন্ডের ব্যাগ যা আর $1,000 ব্যাগ, দুটার পারপাসই একই। দুটো জিনিস, দুটোর মধ্যে আমি আইটেম ভরি, ঘাড়ে ঝুলাই এবং নিয়ে যাই এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আমি 10 পাউন্ডের ব্যাগ না কিনে কেন 1,000 পাউন্ডের ব্যাগ কিনতে যাব? এটা যদি আমি জাস্টিফাই করতে পারি আল্লাহর কাছে, ওকে ফাইন, কিন্তু না পারলে কিন্তু সাবধান। ভাইয়া কেন আসলে মানে কেন আসলে ওই
100 পাউন্ডের বা 1000 পাউন্ডের লুই ভিটনের ব্যাগটা আসলে নিবে, আসলে কোন কারণে তারা ওইটা চুজ করতেছে, সেটা সোশ্যাল মিডিয়ার স্লেভ যেহেতু আমরা হয়ে যাচ্ছি, সেটা নিয়ে ভাইয়ের সাথে আমাদের আরেকটা এপিসোড আছে, প্লিজ সেটা দেখে নেন যে আসলে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো আমাদেরকে প্রভোক করে বা ইনফ্লুয়েন্স Digital করে slavery. যে আমরা ডিজিটাল স্লেভ হয়ে যাচ্ছি, যে কারণে আমার রেগুলার ব্যাগকে আর আমার নিতে ইচ্ছা করে না। আমার কাছে মনে হয় যে না, ওইটা না হলে তো আসলে লাইফটা ইনকমপ্লিট, এরকম ফিল হয়। ডিজিটাল স্লেভ আমরা মানে আপনি কেমনে বুঝবো, মানে সিরিয়াসলি আমরা একটা লিটমাস টেস্ট আছে যে ওয়েদার ইউ হ্যাভ বিন উই হ্যাভ বিন বিকাম এ ডিজিটাল স্লেভ অর নট। আপনি একটা এক্সপেন্সিভ জিনিস কিনবেন আর ওটা আপনি শেয়ার করবেন না, দেখেন এটা যে পড়তে পারেন কিনা। আমি একটা ফর্মুলা You see what I'm ফলো saying? করি। ওকে, হ্যাঁ, যে আমি একটা ফর্মুলা ফলো করি যে আমি যখন কোনো কিছু কেনার চিন্তা করছি আমার মাথায়, আমি নিজেকে জিজ্ঞেস করি যে এটা কি আমার ওয়ান্ট নাকি এটা আমার নিড। যদি এটা আমার ওয়ান্ট হয় কিনবো না, যদি এটা আমার নিড হয় তাহলে আমি কিনবো। কারণ আপনি এই ফর্মুলাটা মাথায় রাখবেন যে ওয়ান্ট আর নিডের মাঝখানে যে গ্যাপটা, ওইটা হচ্ছে আপনার গ্রিড। যত বেশি ওয়ান্ট উপরে, নিড নিচে, তত বেশি গ্রিড। সো ওয়ান্ট মাইনাস নিড ইকুয়ালস টু গ্রিড, এই ফর্মুলাটা মাথায় রাখবেন। আপনার দরকার হচ্ছে একটা $10,000 একটা টয়োটা করোলা গাড়ি, এটা হচ্ছে আপনার নিড, কিন্তু আপনি $50,000 একটা মার্সিডিস কিনবেন। 50,000 মাইনাস 10,000, এই $40,000 হচ্ছে আপনার গ্রিড। কিন্তু ভাই এখানে একটা প্রশ্ন করি, একটা মানুষের তো শখ হয় না যে আমি একটা শখে বসে ভাই, কিন্তু গ্রিড আর শখের মধ্যে তাহলে এখন পার্থক্য করতে হবে, লোভ আর শখ। ওয়ান্টের কথা বলতেছেন যে অনেক আছে না যে ভাই দেখেন না কেমন করতেছে। মানে একটা বাইক, আমি বাইকার না, মানে হচ্ছে একটা শখের বাইক, একটু ওই জায়গাটাতে ওটা তো ওয়ান্ট হয়ে গেল, ইটস নট নিড অনেক সময়। ওটাকে আমরা কিভাবে একটু ওটাই যে মানে আল্লাহ আপনাকে বলেনি যে আপনাকে সবসময় গরিব হয়ে চলতে হবে। আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণের ক্যাপিটাল থাকে, আপনার জন্য 50,000 পাউন্ড হচ্ছে আপনার ওয়েলথের 5% অনলি। জি 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 ওকে, জি জি ডাজন্ট ম্যাটার। আপনি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান, কিন্তু কেনার সময় একটু চিন্তা করে দেখেন যে $50,000টা কিনলেন কেন? যে এটা কি আপনার আসলে একটু দরকার ছিল? এরকম একটা গাড়ি, আপনার একটা বড় গাড়ি ফ্যামিলির জন্য দরকার, একটা ভালো কোয়ালিটি গাড়ি দরকার, যাতে সেটা কয়েকদিন পর পর নষ্ট হয়ে গ্যারেজে গিয়ে আপনার সময় নষ্ট করতে না হয়। এই পারপাসে কিনেছেন, নাকি জাস্ট কিনেছেন কারণ আপনার কাউকে দেখাতে হবে? সোশ্যাল স্ট্যাটাস। ভাই একটা তো আমরা মনে হয় জানি যে ভাইয়া, মানে কাপড়টাও হয়তো আমার জন্য হারাম হয়ে যায় যদি এটা আমি এটা আমার গর্বের কারণ হয়ে যায়, আমি শো অফের কারণ হয়ে যায়। যেমন এই লোগোটাই আমার লাগবে, এই লোগোটা আমি ইউজ করতেছি বিকজ এটা আমার একটা পরিচয়, একটা স্টেটাসের একটা ব্যাপার আছে। তুই কি জন্য এত সুন্দর সুন্দর যেমন ওই যে আপনি একটা হাদিস তো আপনারা সবাই জানেন যে টাকনুর নিচে কাপড় থাকলে সেটা জাহান্নামে যাবে। এই হাদিসের পিছনে কিন্তু কনটেক্সট আছে। এমন না যে কারো টাকনুর নিচে কাপড় থাকলেই যে সে জাহান্নামে যাবে, ওটা তা না। তখনকার সময়ে যারা রিচ অ্যান্ড ওয়েলদি, তারা এমন লম্বা কাপড় পরতো যে তার কাপড় পিছনে অনেকখানি লম্বা মাটিতে পড়ে থাকতো, এবং ওইভাবে তারা হেঁটে হেঁটে সোসাইটিতে দেখাতো। কারণ তখন সোসাইটিতে সবার অবস্থা ছিল যে কেউ কাপড় অ্যাফোর্ড করতে পারছে না, সবার পুরনো কাপড়, শর্ট কাপড়। ওর মধ্যে রিচ যারা, পাওয়ারফুল যারা, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য ফার্স্ট জিনিসটা ছিল যে তার জামাটা এমন হতে হবে যে পুরো পা কভার করে মাটিতে পড়ে থাকবে, সে যখন হাঁটবে কাপড়টা মাটিতে ঘষতে ঘষতে যাবে। এটা ছিল তখনকার সময়ে সোশ্যাল স্টেটাস সিম্বল, যে আমি একজন এলিট কেউ, আর বাকি তোমরা সবাই হচ্ছে পেজেন্ট ক্লাস। তোমাদের যাদেরই মাটিতে কাপড় পরে ঘষা খাচ্ছে না, তোমরা হচ্ছে সবাই লো ক্লাস। আমার মাটিতে কাপড় পরে আমি ঘষা দিয়ে দিয়ে হাঁটতে পারি, এটা আমি হচ্ছে হাই ক্লাস। এই কারণে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা বলেছেন যে টাকনুর নিচে কাপড় যাদের থাকবে সেই পার্টটা জাহান্নামে যাবে। এটা কিন্তু উনি জেনারেলি যে কারোর জন্য বলার হয়নি। তো এটাই যে শো অফটাই হচ্ছে মেইন, যে শো অফটা অ্যাকচুয়ালি ইসলামে হাইলি ডিসকারেজড। ভাই ইন্টারেস্টিং ব্যাপার, আপনি এটা বলার কারণে মনে পড়লো ভাইয়া যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানে খুব স্বাভাবিক তাকওয়ার কারণে খুব কনশাস থাকবেন, তাই না? তিনি বারবার তার কাপড় হচ্ছেন উঁচা করতেছিলেন, কারণ হচ্ছে ছোট্ট একটা পাউচের মতো হয়ে আছে, সো নেমে যায় পাজামা বা প্যান্ট, নেমে যায়, নিচু হয়ে যায়, টাকনু নিচে চলে যায়। তো উনি সারাক্ষণ ব্যস্ত হচ্ছে কাপড় তখন মানা করা হয়েছিল যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি এটা আপনার জন্য ওয়াসাল্লাম অ্যাপ্লিকেবল না। এটা মানে এই মানুষটা কষ্ট করতেছে, একটু পর পর কাপড় উপরে উঠাচ্ছে, তার মানে এটা কিন্তু প্রুফ করে তার ইন্টেনশন নট টু শো অফ। তিনি তাকওয়ার কারণে তিনি বারবার এটাকে উঁচু করতেছেন। এখন আল্লাহ তাআলা তো মানুষের জন্য সহজ করবেন, তার স্যাক্রিফাইসটা তো প্রুভেন যে তিনি এটা কেন করতেছেন। তখন তাকে বলা হচ্ছে যে ইটস নট ফর ইউ।
not ইটস ওকে, very high. তুমি আসলে অহংকারী না। কারণ এখানে পুরোটাই হচ্ছে ইন্টেনশন যে আবু বকর সে সিদ্দিক যে লম্বা অহংকারী কাপড়- না এই ব্যাপারে তো প্রশ্ন Exactly. নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে তাও বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ। Wow, I আল্লাহ did তাআলা not know that. আল্লাহ তাআলা তাদের know ক্যারেক্টারিস্টিক that. আমাদের মধ্যে দিক। অলরাইট, আলহামদুলিল্লাহ আজকে এমন একটা এপিসোড ছিল সেটা কিনা আমি অনেকটা ডিরেক্টলি রিলেট না করতে পারলেও আই ক্যান ফিল যে নাফিস হয়তো দেশের বাইরে থেকে এরকম মানুষদেরকে অনেককে দেখছি যারা কিনা কষ্ট পাচ্ছে এবং বলতেছে যে আমি আসলে এখানে আছি কিন্তু আমার কি আদৌ থাকা উচিত কি উচিত না। আর দেশের আশেপাশে আমরা এরকম বহু বন্ধু বান্ধব বা আরো অনেককে পাই যারা কিনা যাওয়ার আগে প্রচুর কোয়েশ্চেন করতেছে নিজেদেরকে। কনফিউশন থাকে এখানে আর কি, অনেক কনফিউশন থাকে। সো True, আমরা true. চেষ্টা করছি যতটুকু ভাইয়ের কাছ থেকে জেনে আসলে Yeah, একটু yeah. আমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করা। এখন আমরা বুঝতে পারলাম যে ইন্টেনশন এবং অনেকগুলো জিনিস কিন্তু ভাইয়া তবে বলতেছিলেন তবে একটা একটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে প্লিজ এইটা আপনার মানে আজকের এই এপিসোডটা আপনার ডিসকাশন বা আপনার চিন্তার একটা জায়গার মধ্যে রাখেন, মানে ভাবনাটাকে আর একটু স্ট্রং করার জন্য রাখেন, বাট প্লিজ এটাকে ফতোয়া হিসেবে নিয়েন না, বিকজ উই আর নট এলিজিবল। We're not আলহামদুলিল্লাহ scholars. আল্লাহ হ্যাজ গিভেন ভাইয়া ব্লেসিংস অফ ইলম, আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরও প্লিজ জিনিসটাকে নিজে জাস্টিফাই করার চেষ্টা করবেন, ডিসকাসিং উইথ পিপল অফ উইজডম, ইনশাআল্লাহ। প্লিজ, থ্যাংক ইউ। এবং আমি প্রিটি শিওর আমাদের আবার যারা দেশের বাইরে আছেন তারা স্পটিফাইতে শুনেন, সো প্রবাবলি দে আর লিসনিং টু দিস রাইট নাও। Okay, স্পটিফাইতে শাউট আউট টু yeah. অল দ্য প্রবাসী বাংলাদেশিস হু Yeah. লিসেন টু আস অন স্পটিফাই, Alhamdulillah, অ্যান্ড alhamdulillah. থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং টু সেন্স পডকাস্ট। অলরাইট, Thank you ভালো for থাকবেন। listening. হ্যাঁ, থ্যাংক ইউ ফর লিসনিং। অ্যান্ড আপনার যদি কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবেন। স্পটিফাইটাও একটু চেক আউট করে আসবেন, ওখানে আমাদের ইয়ে আছে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াচ ইট, ইউ ক্যান অলসো লিসেন টু ইট ফ্রম স্পটিফাই। অলরাইট, টেক কেয়ার এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।